কারো কি অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে প্রবলেম ফেস করছেন কোনো? যে স্যার, একটা প্রবলেম হয়েছে স্যার। ওটা হচ্ছে গিয়ে, তখন অ্যাকাউন্ট এন্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, এখানে স্যার দুটো অপশন আছে। আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, আর আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। এটার মধ্যে অপশন কোনটা সিলেক্ট করবো সেটা নিয়ে একটু প্রবলেম করে গেছিলাম, এই কারণে স্কিপ করছি এটা। এটা তুই স্লাইডে ছিল দেখাইছিলাম যে মাই সেলফ এটা দিবেন। আমি তো ভিডিও দেখে করছিলাম তো আমার মনে হচ্ছে যেমন এক নাম্বারটা, বাট আমার দুটোই ইয়ে হইতেছে। এখানে হচ্ছে কি একটাতে বলছে, সেকেন্ডটাতে বলছে ডিফাইন ইউর সার্ভিস উইথ প্রাইসেস এন্ড টাইমলাইন, উই উইল লিস্ট ইন ইট ইন আওয়ার প্রজেক্ট ক্যাটালগ ফর ক্লায়েন্ট টু বাই রাইট। সে আমাকে এটা ডিফাইন করে দিবে, এটাও তো বলছে স্যার এখানে। মাই সেলফেরটা টিক দিয়ে দিবেন, তাহলে আশা করি প্রবলেমটা হবে না। ওকে, ওকে, থ্যাংক ইউ। আর কেউ কোনো ইস্যু ফেস করছেন? ভাইয়া রেকর্ডিং অন আছে তো, রাইট? রেকর্ডিং? ক্লাস রেকর্ডিং মানে অন আছে কিনা, মানে ক্লাস রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আর আগের ক্লাসটারও রেকর্ড তো দিয়েছিলাম, সবাই রেকর্ডটা পেয়েছেন আশা করি। জি। ওকে, সো আমরা আসলে আপওয়ার্কের প্রোফাইল তৈরি করা এবং প্রোফাইল সেট আপটা কিন্তু দেখে ফেলছি। এখন আপনারা কেমন কি তৈরি করলেন ওইটা তো দেখতে হবে, না দেখলে বুঝতে পারবো না যে কার কি প্রবলেম আছে। তো আমি আপনাদের একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মে আপনারা প্রোফাইল লিঙ্কগুলো সাবমিট করেন, তাহলে আমি জানতে পারবো যে কার কী অবস্থা। সেই অনুযায়ী আমি আপনাদের একটা ফিডব্যাকও দিয়ে দিব। তো যেহেতু ব্যাচ শেষ, তো আপনাদের আমি 10-15 দিনের একটা টাইম লাইন দিয়ে দিব, যে 10-15 দিনের ভিতরে আপনারা আপনার প্রোফাইলটা হলে সাবমিট করবেন। 10-15 দিন পরে যে আমি রিভিউ করব, মানে সবগুলো প্রোফাইল একসাথে রিভিউ করলে আমার জন্য ভালো হয়। তাছাড়া আজকে একজন সাবমিট করলেন, কালকে আর একজন, ওই একটা একটা করে দেখতে গেলে সময়টা বেশি লেগে যায়। বাট আপনারা সবাই আগামী 20 তারিখের মধ্যে, আজকে 8 তারিখ, আগামী 20 তারিখের মধ্যে সবাই প্রোফাইল খুলে এটা সাবমিট করে দিন। তাহলে আমি আপনার প্রোফাইলটা দেখে আমার দিক থেকে জানাবো যে এই প্রোফাইলটা কী কী প্রবলেম আছে, কোথায় আপনি একটু আপগ্রেড করলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। তো 20 তারিখের মধ্যে সবাই প্রোফাইল খুলতে পারবেন। কেউ কি আছেন যে না আমি 20 তারিখের মধ্যেও পারবো না? পারবো স্যার। ওকে, তো ট্রাই করবো সবাই, আসলে খুব যে বেশি সময় লাগে প্রোফাইল খুলতে এটা কিন্তু না। আপনি জাস্ট 2-3 ঘন্টা দিলেই সুন্দরভাবে প্রোফাইলের সব কিছুই তৈরি করে ফেলা যায়। আর প্রোফাইলের ওই ব্র্যান্ডিংয়ের কাজগুলো আগে করে রাখলে তো মানে প্রোফাইল খুলতে তেমন টাইমই লাগার কথা না। তো যাই হোক, আমরা অনেক ব্যস্ততার মধ্যে আসলে দেখা যায় অনেকে কোর্সটা করি, সেজন্য আমি টাইমটা একটু বেশি করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং সেট আপ, এবং আজকে আমরা দেখব হচ্ছে যে এই আপওয়ার্ক প্রোফাইলে আমরা কি করে কাজ পেতে পারি, আমরা জব অ্যাপ্লাই করা এবং সেটা উইন করা, এটা আমাদের একটু দেখা দরকার যে কীভাবে অ্যাপ্লাই করলে আসলে আমাকে একজন কাজ দিবে। তো এখন এই মানে জব অ্যাপ্লাই করবেন, কাজ পাবো, এই ব্যাপারের আগে কিন্তু আসলে এই দুইটা কিন্তু জরুরি, এবং এখানে ভালোভাবে সেট আপ করাটাও কিন্তু জরুরি। মানে আপনি যদি কোনো রকম, লাইক আমি বললাম যে ভাইয়া আপনারা 20 তারিখের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করেন, এখন 20 তারিখের মধ্যে কোনো রকম একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেললেন,
যে কোনো কিছুই তেমন ঠিকভাবে দেন নাই বা ভালো করে লিখেন নাই, টাইম নেন নাই, তাহলে আসলে কিন্তু ওই প্রোফাইল দিয়ে জব অ্যাপ্লাই করে কিন্তু আপনি জব উইন করতে পারবেন না। তখন আপনার মনে হবে যে মনে হয় আমি আসলে পারতেছি না, আমি সাকসেস হচ্ছি না। আসলে তো আপনার আসলে যে চেষ্টা, সে চেষ্টার জন্য যা যা দরকার তাই যদি না করেন, তাহলে তো আসলে চেষ্টাটাও এক্সাক্ট ওয়েতে হয় না। তো অবশ্যই আপনি প্রোফাইল ক্রিয়েশন এবং সেট আপটা কিন্তু খুবই ভালোভাবে করবেন। তো আমি যদি আবারও যদি একটু রিমাইন্ডার যদি দিই যে আসলে কী ছিল প্রোফাইলে, আমরা আপওয়ার্কে কিন্তু আপনার ইয়েকে বলা হয় হচ্ছে, মানে আমরা সার্চ করতে পারি কি কি আপওয়ার্কে লগ ইনের পর দেখেন আমরা এখানে সার্চ করতে পারি জব, ট্যালেন্ট, প্রজেক্ট। এই তিনটা জিনিস আসলে কি? জব হচ্ছে আমরা যে কাজগুলো খুঁজবো, আমরা যখন কাজ খুঁজবো তখন জবটা সিলেক্ট করব। আবার ক্লায়েন্ট যখন ফ্রিল্যান্সার খুঁজবে তখন সে ট্যালেন্ট সিলেক্ট করবে। তো আপওয়ার্ক বিভিন্ন জায়গায় আপনার ফ্রিল্যান্সারকে ট্যালেন্ট বলে সম্বোধন করে। আর একটা আছে হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টের কথা আমি বলেছিলাম, আপনারা খেয়াল করছিলেন কি না? প্রজেক্ট হচ্ছে ফাইবারে যেমন গিগ সিস্টেম আছে, আপওয়ার্ক ওই গিগ সিস্টেমের মতোই আরেকটা সিস্টেম নিয়ে আসে, যেটাকে তারা বলতেছে হচ্ছে প্রজেক্ট নামে কল করতেছে। তো আমরা এখন কিছু প্রোফাইল দেখার জন্য ট্যালেন্ট অপশনটা সিলেক্ট করছি এবং আমরা দেখি যে কিছু কুইক বুকস রেলিভেন্ট বা বিভিন্ন রেলিভেন্ট কিছু প্রোফাইল দেখে বোঝার চেষ্টা করি প্রোফাইলগুলো কিভাবে নর্মালি সেট আপ করা হয়। যেমন দেখেন, আমরা একটা পাকিস্তান একটা প্রোফাইল পাচ্ছি, ইন্ডিয়ার একটা প্রোফাইল পাচ্ছি, বাংলাদেশের একটা প্রোফাইল পাচ্ছি। তো এগুলো হচ্ছে আমার যারা কুইক বুকস নিয়ে কাজ করছে, কুইক বুকস নিয়ে তারা কিন্তু এগিয়েছে। তো এখন আপনাকেও কিন্তু আমি বলছিলাম যে আপনারা যে যে টপিকে এক্সপার্ট সেরকম একটা টাইটেল কিন্তু দিবেন। তো এই টাইটেল ধরে সার্চ করলে কিন্তু আপনাকে পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যেমন আপনি শুধু কুইক বুকসে স্পেশালিস্ট, আপনি কুইক বুকস নিয়ে কাজ করছেন, জেরো নিয়েও কাজ করছেন, মানে দুইটাই তো আপনাদের শেখানো হয়েছে। বাট তারপরেও কিন্তু আপনাদের একটা ভালো লাগার জায়গা আছে প্রত্যেকেরই। কেউ হয়তো বলতে পারেন যে আমার আসলে কুইক বুকসটা বেশ ভালো লাগছে এবং আমি ভালো বুঝতে পারছি, আবার কেউ হয়তো বলবে যে জেরোর টপিকগুলো আমার বেশি ভালো লাগছে, জেরো সিস্টেমটা আমার ভালো লাগছে। তো যে যেটা ভালো লাগছে সেটা নিয়েই কাজ করার সুযোগ পাবেন। আপনি সেটা নিয়েই প্রোফাইলটা তৈরি করতে পারেন। যে যে এই ব্যক্তি যে কুইক বুকস নিয়ে যে কাজ করে, উনি কি কুইক বুকস ছাড়া জেরো পারে না, এটা কি আমাদের মনে করা উচিত? অবশ্যই না। অবশ্যই মানে মোস্টলি সিমিলার। সো তার সে কিন্তু ওইটাও কিন্তু পারতে পারে, হয়তো ওইটাতে সে বেশি টাইম দেয় নাই কারণ ওইটা তার ভালো লাগে নাই। তো এই যে কুইক বুকসে সে স্ট্যান্ড বাই করার কারণে এখন কিন্তু ক্লায়েন্টরা কুইক বুকস লিখে সার্চ করার পরে কিন্তু তাকে পাবে এবং তাকে কিন্তু এই রেলিভেন্ট কিন্তু কাজের জন্য নক করবে, এটাই সম্ভাবনাই বেশি। তো এখানে দেখেন যে কিভাবে আর কি প্রোফাইলটা সেট আপ করেছে। যে আমরা যদি দেখি এই যে প্রোফাইল পিকচারটা দেখছেন কত মিনিমাল লেভেলের, কত সিম্পল, বাট হেডশটটা মানে আপনার মুখটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে তার টাইটেলটা, যে সে কুইক বুকস অনলাইন, কুইক বুকস ক্লিন আপ, রিকনসিলেশনের কাজগুলো উনি বিশেষ করে করে এবং সে তার একটা বড় একটা ডেসক্রিপশন লিখছে এবং এখানে সে কি কি সার্ভিস প্রোভাইড করে, তুমি কি কি পাবা, ক্লারিটি রিপোর্টিং কি কি থাকবে, ট্যাক্স রেডি অর্গানাইজড এবং ক্লায়েন্ট কেন আমাকে হায়ার করবে তার জন্য সুন্দর করে কারণ, এবং এগুলো কিন্তু লেখার কিন্তু বিশেষ অংশগুলো কিন্তু সে কিন্তু বোল্ড করে নিছে। এই বোল্ড কিভাবে করে, মানে এখানে মানে ডেসক্রিপশন লেখার সময় কিন্তু সরাসরি বোল্ড করা যায় না। তো আপনাকে অনলাইন কোনো টেক্সট বোল্ডার ইউজ করতে হবে, লাইক অনলাইন টেক্সট বোল্ড। ঠিক আছে, এইগুলো জায়গা থেকে কিন্তু আপনাকে বোল্ড করে নিতে হবে। যেমন ধরেন এই লাইনটা আমি বোল্ড করতে চাই।
এই লাইনটা আমি দিলাম এবং দেখেন এটা কিন্তু আমার বোল্ড হয়ে গেছে, বুঝছেন? এই যে এটা আমার ইটালিক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের টেক্সটগুলো স্টাইল করার জন্য আমরা এরকম ইউজ করতে পারি। যদি আমাদের যদি মনে হয় যে না এই জায়গাটা আমি আলাদাভাবে দেখাবো, সিম্বল ইউজ করতে পারেন। এই যে সিম্বল আছে, এই যে সিম্বলের বিভিন্ন ওয়েবসাইট আছে, যে এগুলোতে দেখেন কি কি সিম্বল আছে। আপনি চাইলে এই সিম্বলটা নিয়ে হ্যাঁ প্রজেক্টে ইউজ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর দেখেন উনি এই যে প্রজেক্ট ক্যাটালগ মানে গিগের মতো যেটা, সেগুলো সেট করছে। তারপর তার সার্টিফিকেশন, জেরো সার্টিফিকেশন, কুইকবুকস অনলাইনের সার্টিফিকেশন, সেটাও কিন্তু সে সার্টিফিকেশন অ্যাড করছে। এমপ্লয়মেন্ট হিস্টোরি সেটা অ্যাড করেছে, আদার এক্সপিরিয়েন্স। বাট ওনার একটা জিনিস আমরা দেখতে, ও হ্যাঁ আমি মিস করে গেছি আসলে, পোর্টফোলিও। এই যে পোর্টফোলিও কিন্তু সে কিন্তু অ্যাড করেছে, যে কী কী পোর্টফোলিও আছে, সে কী কাজ করেছে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। মানে নতুন অবস্থায় পোর্টফোলিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কেননা কারণ ক্লায়েন্ট তো আসলে আপনাকে সরাসরি কাজ করাইছে এরকম কোনো প্রুফ আপনার নাই, এখানে কোনো রিভিউয়ে আপনার কোনো রিভিউ নাই। সো যেটা হয় যে আমরা আসলে ক্লায়েন্টকে এই কাজ দেখানোর জন্য এই পোর্টফোলিও অপশনটা আমাদের জন্য হাতে থাকে। তো এটা অবশ্যই আপনারা সেট আপ করবেন। তো এগুলো যদি সঠিকভাবে সেট আপ করেন, আই হোপ যে আপনার প্রোফাইলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, দেন ইউ ক্যান ট্রাই, আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা, এখন আসি আমরা জবে যদি অ্যাপ্লাই করতে যাই, মানে এবার কাজ পাওয়ার ব্যাপার, যে কাজ কিভাবে পাবো। তো কাজ পাওয়ার জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে কাজ খুঁজতে হবে। আপওয়ার্কে আপনাকে কাজ খুঁজতে হবে, মানে এখানে সার্চ করার অপশন আছে, এখানে একটা সার্চ অপশন, এখানে একটা, দুইটাই সেম, ঠিক আছে? তো আপনি কি রেলিভেন্ট সার্চ করতে চান, লাইক আপনি যে কাজটা করতে চান, আপনি যে কাজটা পারেন, আপনার প্রোফাইলটা যে রেলিভেন্ট রেডি করছেন ওই টপিকটা দিয়ে আপনি সার্চ করবেন। লাইক আপনি কুইক বুকস রিলেটেড জবগুলো করতে চান, আপনি কুইক বুকস লিখে আপনি যদি জব সার্চ করেন, দেখেন এখানে কুইক বুকস রেলিভেন্ট জবগুলো আমার এখানে আসছে। এবং বাম পাশে আমার এটা অনেকগুলো ফিল্টার দিয়েছে, মানে এগুলো আমরা ক্লিক করে ফিল্টার করে নিতে পারি। আমরা এগুলো ক্লিক করে ফিল্টার করে ফেলতে পারি যে আমরা আসলে কোনগুলো আসলে দেখতে চাচ্ছি। যেমন দেখেন এখানে যদি দেখি যে এক্সপিরিয়েন্স লেভেল, বাম পাশে প্রথম আছে হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, যে আমার এন্ট্রি লেভেলের জব হচ্ছে 99, ইন্টারমিডিয়েট লেভেল হচ্ছে 2014, আর এক্সপার্ট লেভেলে হচ্ছে 1026। মানে আমার এন্ট্রি লেভেলের কাজ আছে হচ্ছে 99টা। আসলে এইটা এন্ট্রি লেভেল বলতে যে আসলে কারেক্টলি বোঝাচ্ছে এরকম না, মানে এই লেভেলগুলো যে একদম কারেক্টলি ক্লায়েন্টরা সেট করে এটা আসলে না। তার আগে একটু বুঝেন যে এটা আসলে কি বোঝাচ্ছে, যে ক্লায়েন্ট আসলে এন্ট্রি লেভেল মানে বিগিনার চাচ্ছে, ইন্টারমিডিয়েট মানে বিগিনারও না আবার এক্সপার্টও না, মাঝামাঝি। আর এক্সপার্ট তো বুঝতেই পারছেন, একদম এক্সপার্ট। তো আসলে দিন শেষে সবাই এক্সপার্টই খুঁজে, যতই বলুক এন্ট্রি লেভেল বা ইন্টারমিডিয়েট, আসলে তারা এক্সপিরিয়েন্স পিপলকেই কিন্তু খুঁজে। তো আমরাও কিন্তু এক্সপার্ট, তাই না? আপনারা কি বিগিনার বলেন? আপনারাও কিন্তু এক্সপার্ট, আপনারাও নিজেকে পরিচয় দিবেন এক্সপার্ট হিসেবেই। আপনি আপনার টপিকে এক্সপার্ট, আপনি যে কাজটা সার্ভিসটা দিবেন আপনি সেই টপিকে এক্সপার্ট। তো আমরা আসলে কোনোটাই বাদ দিব না যে আমি এটা করব না, আমি তো আসলে এক্সপার্ট না, এরকম না। আমরা যে কোনোটাই দিতে পারি, তাই এইটা আসলে চয়েস করার কোনো কারণ নাই। আরেকটা আছে হচ্ছে জবের টাইপ। আমরা আসলে কত ক্লাসে আলোচনা করছিলাম, দুই টাইপের জব আছে আপওয়ার্কে, তাই না? একটা আওয়ারলি, একটা ফিক্সড প্রাইস। আওয়ারলি এবং ফিক্সড প্রাইস দুইটার পার্থক্য আমি বলছিলাম। তো এটা আসলে কোনটা ভালো, আপনাদের কাছে কোনটা ভালো মনে হয় বলেন তো? কেউ বলতে পারবেন যে আমার কাছে এটা ভালো বিগিনার মনে? হিসেবে ফিক্স নিয়ে কাজ করা বেটার। ওকে,
আর কার কোনো পার্সপেক্টিভ আছে? হ্যাঁ, ফিক্স প্রাইস এটা নিয়ে ভালো। ওকে, বিগিনার হিসেবে ফিক্সড প্রাইস বেটার আপনাদের মনে হচ্ছে। ওকে, ইটস ফাইন। এটা আসলে পার্সপেক্টিভ থাকতে পারে আমাদের, এক একজনের এক এক রকম। যে আমার কাছে মনে হচ্ছে ফিক্সড প্রাইস বেটার, আরেকজনের কাছে মনে হবে আওয়ারলি বেটার। আমি যদি আমার কথাটা বলি, আপনারা দুই টাইপের জবই করতে পারেন, ঠিক আছে? প্রথমে আপনাকে যে ফিল্টার করে নিতে হবে, আমি শুধু ফিক্সড প্রাইজই করব, আওয়ারলি করব না, বা শুধু আওয়ারলি করব ফিক্সড প্রাইস করব না, এটা না। আমাদের প্রথম উদ্দেশ্য থাকা উচিত যেটা আসবে প্রথমে আমরা সেটা যেন নিতে পারি। আমাদের ওইভাবে চয়েস করে অ্যাভয়েড করা দরকার নাই, যে কোনোটাই আসবে আমরা আসলে তখনই চুজ করে নিব। এবং এখানে যখন এই যে আওয়ারলি টাইপটা আমি চয়েস করলাম, আওয়ারলি টাইপ যে জব আসলো, এইটার মানে যে এইটাই যে এই জবটা আমাকে আওয়ারলি দিবে এরকম কিন্তু না। অনেক সময় ক্লায়েন্ট আওয়ারলি হিসেবে পোস্ট করে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি এটা আসলে, তোমাকে আমি নতুন দেখতেছি, তো তোমাকে আমি আসলে প্রথমে আওয়ারলি দিতে চাচ্ছি না, তুমি যেটা করো তুমি আসলে ফিক্সড প্রাইস হিসেবে করো। কেন বলতেছে ক্লায়েন্ট এটা? কারণ আওয়ারলি জবে তো পেমেন্ট প্রোটেক্টেড, মানে কাজ আপনাকে করালে টাকা দিতেই হবে। আপনি কাজ ভুল করেন আর ঠিক করেন, আপনাকে কিন্তু পেইড করতেই হবে। মানে আপনি যদি আওয়ার ট্র্যাক করে জব করেন, যে আপনাকে $10 রেটে হায়ার করছে, আপনি 1 ঘন্টা কাজ করছেন, ওই $10 আপনাকে দিতেই হবে। যদি কাজে যদি ভুলও হয় তারপরেও আপনাকে দিতে হবে। বাট ফিক্সড প্রাইজের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আসলে চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছে। তো অনেক সময় ক্লায়েন্ট আওয়ারলি জবে ইনভাইট পাঠিয়ে কাজটা ফাইনাল করার পর বলে যে এটা আসলে ফিক্সড প্রাইস হিসেবে আমি তোমাকে দিই। এ কারণ ওখানে উনি হয়তো $10টা আপনাকে যাচাই করার সুযোগ পাবে, যে আপনি কাজটা যদি ঠিক করেন তাহলে আপনাকে পে করে দিল, কাজটা না ঠিক হলে আপনার সাথে আবার কথা বলে হয়তো ফিক্স করলো, বা আপনি যদি নাও পারেন তাতে, তাহলে আর পেমেন্টটাই দিল না। তো এই সুযোগটা ফিক্সড প্রাইজের ক্ষেত্রে থাকে। তো ক্লায়েন্টরা অনেক সময় এটা বলতে পারে, এবং এরকমও বলে যে এই কাজটা করতে তোমার কত আওয়ার লাগবে, 1 ঘন্টা লাগবে না 2 ঘন্টা লাগবে? বলে যে আমার মোটামুটি 2 ঘন্টা হলেও হবে। তাহলে 2 ঘন্টায় তুমি 10 × 20 ডলার তুমি এটার জন্য পেমেন্ট, তো আমি তোমাকে $20 একটা ফিক্সড প্রাইজের প্রজেক্ট দিয়ে দিচ্ছি, এরকমও বলে। তো আমি বলবো যে প্রথমে এটা ফিল্টার করার দরকার নাই যে আমি আসলে কোন টাইপের জব নিব, যেটাই আসুক সেটাই। ওকে, নাম্বার অফ প্রপোজালস এটা কি? মানে প্রত্যেকটা জবে অ্যাপ্লাইয়ের একটা সংখ্যা আছে, এটাই হচ্ছে প্রপোজালস, যে কতজন অ্যাপ্লাই করেছে। তো এখানে দেখেন যে আমরা যদি দেখি যে একটা অপশন হচ্ছে ফিওয়ার দ্যান 5। ফিওয়ার দ্যান 5 মানে হচ্ছে 5-এর চেয়ে কম, মানে 5-এর চেয়ে কম অ্যাপ্লাই পড়েছে, মানে 0ও পড়তে পারে, 1ও পড়তে পারে, 2, 3, 4, বাট 5 হবে না। 418টা এরকম জব পোস্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। তো এই ধরনের জব পোস্ট সবসময় আমাদের প্রথম চয়েসে থাকা উচিত। মানে যেহেতু 5-এর কমে অ্যাপ্লাই করছে, তাহলে আমি এটাতে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট অবশ্যই আমার কি অ্যাপ্লিকেশনটা দেখবে, এটাই আমরা আশা করতে পারি। আর এইটা যদি এরকম হয়, আপনি হয়তো এমন কোনো নিশ চয়েস করলেন, মানে এমন কোনো টপিক চয়েস করলেন যে এখানে তেমন পোস্ট পাচ্ছেন না যেখানে 5-এর কম অ্যাপ্লাই আছে, তো তখন আপনি 5 to 10ও চয়েস করতে পারেন। বাট 10 to 15, 15 to 20, 20 to 50 এগুলাতে গেলে আপনার কাজ পাওয়াটা একটা লটারির মতো হয়ে যাবে, যে আসলে আপনি পাবেন কি না এটা একদম ভাগ্যের ওপর। কারণ যখন 50টা অ্যাপ্লাই পড়ে, আমি যখন অ্যাপ্লাই করব 50টার ভিড়ে আমার অ্যাপ্লিকেশনটা আদৌ ক্লায়েন্ট দেখবে কি না, তার চোখে পড়বে কি না, এটা নিয়ে একটা কি কনফিউশন থেকে যায়। তো সেই হিসাবে আমাদের প্রথম চয়েস থাকা উচিত ফিওয়ার দ্যান 5। যদি ফিওয়ার দ্যান 5 আমরা যদি না পাই, তাহলে 5 to 10 আমরা চয়েস করতে পারি। তবে আমি বলবো ফিওয়ার দ্যান 5-এই আপনারা থাকার চেষ্টা করবেন, যেহেতু আপনারা প্রথমে আপনাকে ইনভেস্ট করে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হচ্ছে, তাই না? আপনার কিন্তু ডলার বার্ন হবে। সো
অবশ্যই আমাকে কি একটু ভেবেচিন্তেই কাজ করতে হবে, তাই আমি ফিউয়ার দেন 5-এর কথাই বলবো। ক্লায়েন্ট ইনফো। ক্লায়েন্ট ইনফো কি? এটা হচ্ছে যে আমরা কি ক্লায়েন্ট যে চাই, এটা কি আমার মাই প্রিভিয়াস ক্লায়েন্ট হবে কিনা। আমার ক্লায়েন্ট এরকম শূন্য দেখতে পাচ্ছি, যে এরকম কোনো ক্লায়েন্ট আমার আগের নাই যারা জব পোস্ট করছে রিসেন্টলি। আর একটা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড। ওকে, পেমেন্ট ভেরিফাইড এটা কি? পেমেন্ট ভেরিফাইডটা হচ্ছে এই ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে ঝামেলা হবে না, এটা আপওয়ার্ক বলে দিচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব কি পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্টেরই কাজ করার। ঠিক আছে, এটা আবার এই যে এই পাশেও দেখা যায়, দেখেন এই যে এই পাশেও কিন্তু এটা লেখা আছে যে পেমেন্ট ভেরিফাইড। আবার কিছু ক্লায়েন্টের আপনি দেখবেন লেখা আছে পেমেন্ট আনভেরিফাইড। আনভেরিফাইডটা মানে হচ্ছে ওই ক্লায়েন্টটা কার্ডটা আপওয়ার্কে এখনও অ্যাড করে নাই, তার যে ক্রেডিট বা ডেবিট কার্ড ওইটা এখনও অ্যাড করে নাই। তো আপওয়ার্ক দেখা যাচ্ছে ডলারটা কাটতে পারবে কিনা এই ধরনের কোনো একটা সমস্যা হতে পারে। তো সেই জন্য কারণ আপনাকে বললো যে আমি আপওয়ার্ক দিয়ে পেমেন্ট করার চেষ্টা করতেছি, আমার কার্ডটা নিচ্ছে না। তো এই ধরনের কথা যদি বলে তখন আপনি কি বলবেন? তো এই জন্য পেমেন্ট ভেরিফাইড ক্লায়েন্টের কাজ করাটা একটু সেফ। তো আমরা এইটা টিক দিব। ওকে, এরপর হচ্ছে ক্লায়েন্টের হিস্টোরি। ক্লায়েন্ট আসলে মানে কেমন হায়ার করছে, যে নো হায়ার মানে কাউকে হায়ার করেনি এরকম ক্লায়েন্ট আছে 76টা, 1 থেকে 9 জন হায়ার করছে 97 জন, 10 জনের বেশি হায়ার করছে 184 জন। তার মানে কিছু ক্লায়েন্ট আছে যে জব পোস্ট করে আর হায়ার করে না। তো আমি দেখেন টাকা দিয়ে জব পোস্ট করলাম আর সরি টাকা দিয়ে জবে অ্যাপ্লাই করলাম, আর তুমি কাউকে হায়ারই করলা না, তাহলে তো আমার আসলে বিপদ। তো যদিও এই ধরনের জবে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিফান্ড করে দিবে আপওয়ার্ক থেকে, যে আপনি কত কানেক্ট ইনভেস্ট করে এটাতে অ্যাপ্লাই করছেন, ওই কানেক্টটা আপনাকে অটো রিফান্ড দিয়ে দিবে। বাট এটাও সময় সাপেক্ষ, যে জবটা ক্লোজ হওয়া লাগবে। তো সেই জন্য আমরা বলি যে কোনো হায়ারই করে না এরকম ক্লায়েন্ট আসলে পিক না করাই ভালো। তাই আপনি মিনিমাম 1 to 9, 10+ এটা চয়েস করেন। মানে একজন হলেও হায়ার করছে, আসলে এই ক্লায়েন্ট হায়ার করে এটা বোঝা গেল, তার প্রয়োজন হয় এবং সে হায়ার করে। কিছু মানুষ আছে না শুধু শুধু জব পোস্ট করে, মানে কাউকে নিবে না এমনি এমনি জব পোস্ট করে, যে বাজেট আলোচনার জন্য, যে আপনার সাথে একটু বাজেটটা আলোচনা করবে, আমি এখনই আসলে হায়ার করব না, 1 সপ্তাহ পর হায়ার করব। কিন্তু আমার তো আসলে আমি যখন প্রথমে ইনভেস্ট করি আমার তো একটু মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে আমি আসলে কত ইনভেস্ট করলাম, আমার কাজ কত আসলো। তো সেই জন্য তখন আপনি কিন্তু একটু ওয়ারি হয়ে যান। এই জন্য আমরা এটা পিক করে দিতে পারি। ক্লায়েন্ট লোকেশন, যে ক্লায়েন্টের আমরা জব সিলেক্ট করার জন্য যেমন কানেক্ট দরকার হয়, মানে এক্সপেন্স লাগে, সেক্ষেত্রে কি যারা জব পোস্ট করে ওদের কি কোনো খরচ হয় না? ওদের খরচ লাগে কি না? জি। হ্যাঁ, ওদেরও খরচ লাগে, কিন্তু ওরা মানে খরচ করেই দেখা যায় যে এই ধরনের কাজ করে ফেলে। ওকে, তারপরে দেখেন এই যে ক্লায়েন্টের লোকেশন, আমরা কি কোনো ক্লায়েন্টের লোকেশন আমরা পিক করব কিনা, যে এই লোকেশনের ক্লায়েন্টের আমি কাজ করতে চাচ্ছি, এটা আমরা চাইলে দিতে পারি। টাইম জোন এটা দিতে পারি, এগুলো আমার দেওয়ার প্রয়োজন নাই। তবে আমি আপনাদের একটা ম্যানুয়াল কথা বলে রাখি, এটা এখানে সিলেক্ট করা যাচ্ছে না, বাট আপনারা আপাতত চেষ্টা করবেন যে এশিয়ান রিজিয়নের ক্লায়েন্ট, যদি আপনার যদি পার্সোনালি কোনো ট্রাস্টেড ক্লায়েন্ট না হয় তাহলে আসলে অ্যাভয়েড করার। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এশিয়া জোনের যে ক্লায়েন্টগুলো এগুলো একটু অ্যাভয়েড করার, এগুলো সম্পর্কে নেগেটিভ কথাই বেশি শোনা যায়, লাইক পাকিস্তান, ইন্ডিয়া, চায়না। যদি কখনো যদি আপনার এই রেলিভেন্ট সার্ভিস নিতে আসে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, আপনি আপাতত এটা অ্যাভয়েড করবেন আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য। এরা দেখা যায় যে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে অনেক কম টাকায় বেশি কাজ করাতে চায়, খারাপ ফিডব্যাক দেয়, এই ধরনের প্রবলেম অনেকে পড়ে। তো একটা নতুন অ্যাকাউন্টে যখন একটা খারাপ ফিডব্যাক চলে আসে বা একটা অর্ডার ক্যান্সেলের মতো ঘটনা ঘটে, তখন আপনিও ফ্রিল্যান্সার হিসেবে হতাশ হয়ে যান, আবার আপনার অ্যাকাউন্টটাতেও একটা এফেক্ট পড়ে। তো সেই জন্য আপাতত এটা অ্যাভয়েড করবেন। বাট একটা সময় হবে আপনি আসলে ক্লায়েন্টের সাথে কথা বললেই বুঝতে পারবেন এই ক্লায়েন্ট আসলে আমি কাজ করব কিনা। তখন আপনি ওই ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারবেন, পাকিস্তান ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারবেন, যে ওর সাথে কথা বলে বুঝছি ও আসলে
সব কিছু ঠিক আছে, ওর সাথে আমি কাজ করতে পারবো, বাট নতুন হিসেবে তো অনেক কিছু নিয়ে কনফিউজ থাকেন। তো এই জন্য আপাতত আমি এটা অ্যাভয়েড করার রিকমেন্ডেশন দিব। ওকে, প্রজেক্ট লেন্থ এটা দরকার নাই। আপওয়ার্কে একদিনের কাজ বলে কোনো কাজ নাই, ঠিক আছে? সব কাজে লেস দ্যান 1 মান্থ হিসেবেই থাকে, যে 1 দিন 2 দিন 7 দিন এরকম কোনো নাই। তো এখানে লেন্থ কোনো ফ্যাক্ট না। আওয়ার্স পার উইক মানে আমরা কত সপ্তাহে কত কাজ করতে পারবো। তো অনেকে থাকে যে না আমি মানে অনেক ব্যস্ত, আমি আসলে বেশি কাজ করতে পারবো না, তাদের জন্য এগুলো চয়েস করার দরকার পড়ে। তো এইটাও যে আপনাকে পিক করতে হবে এটাও না, এটা দরকার নাই। জব ডিউরেশন এটাও আপনার পিক করা দরকার নাই। জব ডিউরেশনটা কি মানে আমরা আসলে কন্ট্রাক্টে একদম পার্মানেন্টলি হায়ার হব কি না, ঠিক আছে, এটার জন্য। তো এগুলো আপনাকে পিক করতে হবে না। তাহলে এখানে কোনটা কোনটার কথা বললাম, মেইনলি আসলে আপনি পিক করবেন হচ্ছে এই নাম্বার অফ প্রপোজালটা, আর আপনার পেমেন্ট ভেরিফাইডটা, আর ক্লায়েন্টের হিস্টোরি, যে কয়জনকে হায়ার করছে সেটা। এখানে দেখেন কোনো কনফিউশন আছে কিনা। দেখেন আমাদের মানে কাজ পাওয়ার প্রথম স্টেপ কিন্তু আর কি কাজটা খুঁজে বের করতে হবে, সঠিক কাজ খুঁজে বের করতে হবে, যে কাজটা আমি অ্যাপ্লাই করব। এখন অ্যাপ্লাই আমি যদি ভুল কাজে করি তাহলে তো আসলে আমি পাবো না কাজ। তো আমাকে কিন্তু ফার্স্টে সঠিক কাজটা খুঁজে বের করতে হবে। আপনাদের যদি এখানে কোনো কনফিউশন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওকে, সো এটার পরে আপনার যদি কখনো যদি মনে হয় যে না আমি আসলে এগুলো সিলেক্ট করছি ভুল ভাল হয়ে গেছে, আমি ক্লিয়ার করতে চাই, এখানে কিন্তু ক্লিয়ার অপশনও আছে, ক্লিয়ার করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন এটা তো আমি এসে বারবার সিলেক্ট করা আমার ঝামেলা, আপনি এটা সেভও করে রাখতে পারেন। সেভ সার্চ মানে এটা সেভ হয়ে থাকবে। সেভ হয়ে থাকে কোথায় আমি দেখাই দিই। এই যে এখানে সেভড সার্চেস, এখানে কিন্তু আমি যেগুলো সেভ করে রাখছি, তো এটা আমাকে ক্লিক করলেই আপনারও এখানে ওটা চলে আসবে। সেভ করলেই আপনি ওইটাতে ক্লিক করলে ওইটা সার্চ হয়ে যাবে এই ফিল্টারগুলা সহ। ওকে, এবার আমরা একটু জবগুলো একটু বোঝার চেষ্টা করি, যদিও অনেকগুলোই আপনারা বুঝে গেছেন অনেক কিছুই। তারপরে আমরা আরও একটু বোঝার চেষ্টা করি, যেমন আমাদের এই জবটা যদি আমরা যদি দেখি, এখানে দেখেন যেটা হচ্ছে আমার একটা জব পোস্ট। তো এখানে ফার্স্টে হচ্ছে আমার আছে এটা কতক্ষণ আগে পোস্ট হয়েছে, পোস্টেড কি ইয়েস্টারডে মানে গতদিন পোস্ট হয়েছে। এখন আপনাদের কি মনে হয় গতদিন পোস্ট হয়েছে এরকম জবে কি আমাদের অ্যাপ্লাই করা ভালো না খারাপ, নাকি 10 মিনিট আগে পোস্ট হয়েছে এরকম জবে অ্যাপ্লাই করা ভালো? একটু সময় নিয়ে অ্যাপ্লাই করা, বিকজ নিড টু স্টাডি দ্য জব ডেসক্রিপশন ফার্স্ট, তারপর অ্যানালাইজ করা উচিত, তারপরে ইয়ে করা উচিত, অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, তো যারা দেখা যাচ্ছে যে এই গতদিন পোস্ট করছে এবং পোস্ট করার পর এখনও ফিওয়ার দ্যান 5, মানে বোঝা যাচ্ছে যে এই জবে তেমন একটা অ্যাপ্লাই পড়েনি। তো এবং আগামী 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও যে খুব অ্যাপ্লাই পড়ে যাবে এরকম কিন্তু না, এরকম কিন্তু সম্ভাবনা কিন্তু নাই। তো সেই হিসেবে আপনি এই জবে অ্যাপ্লাই করার পর্যাপ্ত সময় পাচ্ছেন, এটা একটা সুবিধা এই ধরনের জবে। আর একটা হচ্ছে আপনি যদি দেখেন যে রিসেন্ট পোস্ট হয়েছে লাইক 10 মিনিট 1 ঘন্টা আগে, তো তখন যেটা হয় ওই পোস্টে অ্যাপ্লাইটা লেখার আগেই আপনি দেখবেন যে আরও 10টা 20টা পড়ে গেছে। তো এটা নিয়ে একটা হয় যে
আপনার ওই ধরনের জবে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটু দ্রুতই অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া আসলে বেশি। কিন্তু এই আপনি যদি মনে করেন যে আমি আসলে অলওয়েজ অনেক সময় নিয়েই অ্যাপ্লাই করব, তাহলে আপনি অনেক ক্লায়েন্ট হারাবেন। কিছু ক্লায়েন্ট আছে যে আপনার দেখা যায় যে জব পোস্ট করে 10-20 মিনিটের ভিতর কাউকে হায়ার করে ফেলে, 1 ঘন্টার ভিতর কাউকে হায়ার করে ফেলে। তো সেই ধরনের ক্লায়েন্ট আপনি অলওয়েজ হারাবেন যদি মনে করেন যে আমি আসলে অলওয়েজ টাইম নিব। তো অলওয়েজ টাইম নেওয়া উচিত না। মানে আপনি অনেক সময় ট্রাই করবেন যে আসলে আজকে আমি খুব রিসেন্ট যে জব পোস্ট হয়েছে আমি সেটাতেই অ্যাপ্লাই করব, আর অনেক সময় আপনি চেষ্টা করবেন যে আজকে হয়তো একটা দেখবো যে প্রিভিয়াস ডে বা তার আগের দিন হয়তো পোস্ট হয়েছে এরকম একটা জবে আমরা অ্যাপ্লাই করব। মানে এক এক দিন আপনি এক একই স্ট্র্যাটেজিতে আঁকাবেন। এরপর আছে হচ্ছে এটার জবের টাইটেল মানে একদম মেইন যে কথাটা উনি লিখছে এই জব সম্পর্কে, ফ্লেক্সিবল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এক কথায় কি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে খুঁজতেছে কুইক বুকস মার্কেটিং অ্যান্ড ওয়েবসাইট ম্যানেজমেন্টের। যে সে কুইক বুকস নিয়েও কাজ করবে, মার্কেটিংয়েরও কিছু কাজ করবে, ওয়েবসাইট ম্যানেজমেন্টেরও কাজ করবে। মানে এটা আবার আপনারা আবার ভাববেন না যে আমাকে মনে হয় মার্কেটিং পারতে হবে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারতে হবে। এরকমও হয় যে ক্লায়েন্ট আপনার একটা ওয়েব ডেভেলপার আছে, তার একজন মার্কেটিং এক্সপার্ট আছে, তার সাথে কমিউনিকেট করে সেই রেলিভেন্ট ডেটাগুলো কুইক বুকস আপডেট করা বা ক্লায়েন্টকে ইনফর্ম করা, তো সেটাও কিন্তু হতে পারে। তো এরকমও কিন্তু হয়। তো মানে এটা দেখে আবার অ্যাভয়েড করেন না, একটু ডিটেলসে পড়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট ভেরিফাইড লেখা আছে, এটা হচ্ছে রেটিং। এই রেটিংটা কি? আমরা কাজ করার পর ক্লায়েন্টরা যেমন আমাদের রেটিং দেয়, মানে ক্লায়েন্টকেও কিন্তু আমরা রেটিং দিতে পারি। তো ক্লায়েন্টের রেটিং দেখা যাচ্ছে খুব ভালো, মানে এই ক্লায়েন্ট আসলে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। ক্লায়েন্ট অলরেডি $900 প্লাস খরচ করেছে, স্পেন্ট। তার লোকেশন হচ্ছে কানাডা। সে আওয়ারলি $5 থেকে $10 মতো পেড করে। তো কেউ যদি এরকম হয় যে আমার আসলে আওয়ারলি রেট হচ্ছে 15, মানে আপনি এমন একটা পজিশনে গেছেন আপনার আওয়ারলি রেট আপনি মিনিমাম 15 নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু তার জন্য এই জবটা না। ঠিক আছে, তো তখন সে অ্যাভয়েড করবে। বাট এটা যদি হয় যে এর আওয়ারলি রেঞ্জ হচ্ছে 10 থেকে 20, আপনি এটাতে কমে অ্যাপ্লাই করতে পারেন। মানে অনেকে তো মানে বেশি থেকে কমতে পারে, বাট কম থেকে কিন্তু বেশি হওয়ার পসিবিলিটি কম। তো এটা একটু মাথায় রাখবে। ইন্টারমিডিয়েট লেভেল চাচ্ছে, এস্টিমেটেড টাইম 1 to 3 মান্থ, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো না দেখলেও চলবে। মেইনলি আসলে আপনি দেখবেন এই টাইটেলটা, ভেরিফাইডটা, তার রেটিং কেমন। রেটিং আবার 5 হলেই ভালো, আর 5-এর নিচে গেলে 4.9 4.8 এগুলোই যে খারাপ এরকম না কিন্তু। মিনিমাম আর কি 4 থাকলে আপনি বলতে পারেন ভালো। অনেক সময় ক্লায়েন্টের সাথে 2 কথা হয়েছে, ক্লায়েন্টটা আসলে ভালো ছিল, বাট আমরা তারপরে অনেক সময় খারাপ রেটিং দিয়ে দেই। দেখা যায় যে কথার কথা আপনার সেদিন আর কি মনটাই খারাপ ছিল, তো সেজন্য আপনি একটা খারাপ রেটিং দিয়ে রাখছেন, বাট ক্লায়েন্ট আসলে ভালো, এরকম কিন্তু হয়। তো এই জন্য আসলে এক্স্যাক্ট 5 পয়েন্টের নিচে নামলেই যে খুব খারাপ এরকম কিন্তু ব্যাপারটা না। এরপর আছে হচ্ছে আপনার জবের ডেসক্রিপশন। ঠিক আছে, যে তার কি কি করতে হবে, কোথায় কি করতে হবে, সব কিছু সুন্দরভাবে কিন্তু দেয়া থাকে। দেখেন আমরা যদি ক্লিক করি, দেখেন এটা একটু আপনারা পড়েন সবাই, স্ক্রিনের দিকে খেয়াল করে, আশা করি বুঝতে পারবেন কিছুটা।
আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে। দেখেন এখানে যে 5 to 10 রেঞ্জ সেট করা, এটা হচ্ছে এই জবের জন্য। ক্লায়েন্ট এই জবের জন্য কিন্তু এই রেঞ্জটা সেট করছে। ক্লায়েন্ট আবার যে এটাই পেমেন্ট করে সবাইকে, এটা কিন্তু না। আপনি এই জবটা যদি খুলেন তাহলে আসলে এখানে পাবেন এই ডান পাশে যে আসলে ক্লায়েন্ট অ্যাভারেজ কত পেমেন্ট করে। অ্যাভারেজ কিন্তু 12 পে করে, কিন্তু সে খুঁজতেছে এই জবের জন্য 5 থেকে 10। মানে যেহেতু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টাইপের কাজ কি হবে বলেন তো, অনেক লং টার্ম কাজ হবে, তাই বিল যেন কম আসে উনি এই জন্য এটা কিন্তু করছেন। আচ্ছা, এবং জব পোস্টটা আপনাদের পড়তে বললাম, তো আশা করি যে জব পোস্টটা বুঝতে পারছেন। তো কেউ যদি না বুঝতে পারেন তার জন্য আমি একটু এখানে শর্টকাটে যদি বলি, তো উই আর সিকিং এ ভার্সেটাইল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভার্সেটাইল মানে তো বুঝতেছেন তাই না, যে সব কিছুই মোটামুটি সব কিছু যে জানে, আইডিয়া রাখে, সেই জিনিসটা আর কি সে চাচ্ছে। Streamline our QuickBooks, enhance our company visibility through Google Ads, maintain our Wix website, generate valuable leads. আসলে এই জবের ক্ষেত্রে এটা আসলে আপনাদের জন্য না। মানে উনি কিন্তু এখানে গুগল অ্যাডসের ব্যাপারটাও চাচ্ছে এবং উইক্স ওয়েবসাইটের মেইনটেইনের কথাও বলতেছে। ওনার যে ডেভেলপার এটা কিন্তু না, উনি তাকে দিয়ে এগুলো ম্যানেজ করবে। সো কেউ যদি আগে থেকে ওয়েব শিখে থাকেন তাহলে ওনার জন্য এটা একটা ভালো সুযোগ। তাহলে আমরা অন্য একটা নিশে সার্চ করি, চলেন। আমরা ধরেন ব্যাংক রিকনসিলিয়েশন নিশটা সার্চ করি, মানে জবের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি আপনাদের একটা দেখাই। ওকে, দিস ওয়ান, এটা দেখেন। এটা দেখে কেমন বুঝতে পারেন। উই আর সিকিং রিলায়েবল ডিটেল ওরিয়েন্টেড বুককিপার টু পারফর্ম এ 1 month ব্যাংক রিকনসিলিয়েশন ফর এ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। একটা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের জন্য তারা 1 মাসের জন্য একটা বুককিপারকে হায়ার করবে। রেসপন্সিবিলিটি ইনক্লুড রিভিউইং ট্রানজ্যাকশন, ম্যাচিং রেকর্ড, আইডেন্টিফাইং, তারপরে অ্যাকুরেট রিকনসিলিয়েশন, ফিনান্সিয়াল ডেটা রিকোয়ারমেন্ট, কী কী থাকা লাগবে, মানে তার কী কী প্রয়োজন, ডিটেল, অ্যাকুরেসি, মিড ডেডলাইন, ঠিক আছে, এই জিনিসগুলো বলছে। আমি একটু শর্টে বললাম। টু বি কনসিডারেড প্লিজ অ্যাটাচ ইউর রিজিউমি সিবি উইথ ইউর প্রপোজাল, অ্যাপ্লিকেশন সাবমিটেড উইদাউট এ রিজিউমি মে নট বি রিভিউড। মানে এটার জন্য কিন্তু আপনার রিজিউমিটা কিন্তু রেডি রাখতে হবে। আপনাদের কিন্তু ব্র্যান্ডিং ক্লাসে রিজিউমির কথা বলছিলাম, খেয়াল আছে কি না? মানে এই রিজিউমি কিন্তু আবার আপনার আপনি যে জব করেন, কি বলা যায়, যে আপনি ধরেন যে লোকাল মার্কেটে একজন ইস্টাবলিশ একজন মানুষ, ওই রেজুমে দিয়ে কিন্তু এখানে কাজ করবে না। আপনাকে এখানে আপনি যে অনলাইন বেস যে আপনি ক্যারিয়ারটা দাঁড় করতে চাচ্ছেন, এইটাকে ফোকাস করে যে আপনি অনলাইন বুককিপিং, জেরো বা কুইক বুকস এগুলোতে এক্সপার্ট, এই রেলিভেন্ট স্কিলগুলো কিন্তু আপনার রিজিউমিতে অ্যাড করতে হবে। দুই একটা আপনি আপনার সিনিয়র লেভেলের যে জবগুলো আছে ওইগুলো অ্যাটাচ করতে পারেন। তো এখানে কিন্তু বলছে যে রিজিউমি ছাড়া কিন্তু যদি কেউ অ্যাপ্লাই করে সেটা কিন্তু রিভিউ হবে না। ওকে, এবং এখানে তার বাজেট $5 কথা বলছে। এইটা আমাদের কি মনে হচ্ছে অনেক কম বাজেট, যে এই বাজেটে তো এই কাজ করা যাবে না। 1 মাসের একটা কাজ, আসলে ক্লায়েন্ট অনেক সময় বাজেট আসলে যে এখানে যে যেটা দেয় সেটাই যে দিয়ে যে আপনাকে কাজ দিবে এরকম না। এটা জাস্ট সে সেট পারপোজ লিখে রাখছে, এরকম হতে পারে যে ক্লায়েন্ট আসলে এটা ফিক্স করে দেয় নাই, জাস্ট এটা এখানে রাখছে, আপনি আপনার প্রপোজালটা দিতে পারেন, ঠিক আছে। তো এটা দেখেই আপনারা কেউ অনেক সময় করবেন না। এবং এখানে প্রপোজাল কত পড়েছে, ক্লায়েন্ট লাস্ট ভিউ, মানে কতক্ষণ আগে সেই জবটা দেখেছে, ইন্টারভিউ নিচ্ছে কয়জনকে। ক্লায়েন্ট যদি কাউকে মেসেজ দেয় তাহলে ওটাকে ইন্টারভিউ বলে, ঠিক আছে। এবং ডান সাইডে আমরা আরও ইনফরমেশন পাচ্ছি। ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, তার ফোন নাম্বার ভেরিফাইড, সে পাকিস্তানে, আমরা তো এটা অ্যাভয়েড করবোই, বাট বোঝার জন্য আর কি করতেছি। তারপরে হচ্ছে সে 26টা জব পোস্ট করছে, 54% হায়ার রেট। এটার মানে কি, সে 26টা জব পোস্ট করলেও 26টা জব পোস্টেই যে সে হায়ার করছে এরকম কিন্তু না। সে মানে 50%-এর উপরে, মানে 13টার উপরে 14টা বা 15টা জবে হায়ার করছে, আরগুলোতে কিন্তু হায়ার করে নাই। তো
তো এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা একটু বলতে পারেন রিস্কের মতো, যে আসলে হায়ার করবে কিনা বলা যাচ্ছে না। তো যদি এটা 70% হতো এটা আসলে বেটার হতো। 70% বা 80%, 100% পাওয়া খুব টাফ। আপনি 70% 80% হলেই এটা ভালো বলতে পারেন। এবং সে কত ডলার টোটাল স্পেন্ড করছে, $320 মাত্র, মানে নতুন ক্লায়েন্ট বলা চলে, খুব বেশি কাজ করায় না আর কি। এবং এইটাতে যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমাকে 11 কানেক্ট খরচ করতে হবে। 11 কানেক্ট, ঠিক আছে? এটার জন্য আমাকে 11 কানেক্ট কিন্তু খরচ করতে হবে, এছাড়া কিন্তু আমি এই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তো এখন আমি যদি এটা যদি ফাইনাল করি যে আমি এখন এটাতে অ্যাপ্লাই করব, সো অ্যাপ্লাই নাও আমাকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা এই জিনিসগুলো সিলেক্ট করতে পারবো। যেমন ফার্স্টেই হচ্ছে আমরা এটাতে যে অ্যাপ্লাই করতেছি, তো এটা আমরা কত ডলার বাজেটে অ্যাপ্লাই করব। কারণ আমরা এটার জন্য, সে যেহেতু 1 মাসের কাজ এবং আমরা নতুন বিগিনার, কথার কথা আমরা নিলাম যে আমরা মাত্র $50 তার এই কাজটা করে দিব। $50 যদি আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা আপওয়ার্ক থেকে এটা 15% কাটবে, 15 মানে 15% কাটবে, এবং আমরা পাবো হচ্ছে 42.5। ঠিক আছে, এটা এখানে দেখিয়ে দিয়েছে। এবং হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, কতদিন লাগবে এই প্রজেক্টটা, আমরা লেস দ্যান 1 মান্থে দিচ্ছি। অ্যাডিশনাল ডিটেলস, কভার লেটার, এটা হচ্ছে আমাদের মেইন হেডেক। এখানে আমাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু কভার লেটারটা লিখতে হবে। কী লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি। আর এখানে দেখেন প্রোফাইল হাইলাইট, প্রোফাইলটা আমরা হাইলাইট করার সুযোগ পাবো আমরা যদি কিছু জিনিস অ্যাড করি। যেমন আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। আপনার এটা অবশ্যই এই জব রেলিভেন্ট হইতে হবে। তারপরে পোর্টফোলিও প্রজেক্ট, এই রেলিভেন্ট যদি কোনো পোর্টফোলিও থাকে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, অ্যাট অ্যান আপার জব, এটা আপনাদের এই মুহূর্তে নাই, মানে এই রেলিভেন্ট যদি কোনো জব করে থাকেন সেটাও এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এগুলো ক্লায়েন্টকে একটু মোটিভেট করবে, ও এই রিলেটেড পোর্টফোলিও ওর আরও আছে, ওর এই রিলেটেড সার্টিফিকেশনও আছে, মানে এটা আপনার প্রোফাইলটাকে একটু এক্সট্রা হাইলাইট করবে। তো এগুলো দিয়ে আমরা এখানে নিচে সেন্ড ফর 11 কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে আপওয়ার্ক আরেকটা অপশন রাখছে, আপনি এটাতে আরও বেশি কানেক্ট খরচ করতে পারেন। যে আপনার মনে হচ্ছে যে আমার এই জবটা লাগবেই, আমি এখানে যা ইনভেস্ট করা লাগে আমি করব, তো তখন আপনি এখানে কাস্টম কানেক্ট সিলেক্ট করে দিতে পারেন যে এটা 11 কানেক্ট লাগলেও আমি এখানে 20 কানেক্ট দিব, এটা দিতে পারেন। তবে এইটা খুব একটা কাজের না, ঠিক আছে, এটা খুব একটা কাজের না। সো এটা আসলে অযথা কানেক্ট খরচ না করাই ভালো। আপনারা আপাতত এই 11 কানেক্ট দিয়ে যে অ্যাপ্লাই করা যাবে এইটাই করবেন। এখন কথা হচ্ছে এইখানে আমরা কি লিখব, এই কভার লেটারটা আসলে আমাদের কি লেখা উচিত। তো এখানে কভার লেটারের আমি যে কোনো এক্স্যাক্ট ফরম্যাট আপনাদের দেখাই দিব যে এইভাবে আপনারা লিখবেন তাহলেই আপনারা এই জব পেয়ে যাবেন, এরকম কোনো ফরম্যাট এখনও বেরোয়নি যে এইটাই কাজে। আসলে এই কি লিখবো এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। ক্লায়েন্টের জব পোস্টটা দেখেই আপনাকে লিখতে হবে যে আসলে আপনাকে কি লিখতে হবে, এটার উপরে ডিপেন্ড করে আপনি লিখবেন। মানে অলরেডি সেই কথাগুলো বলছে, তাহলে কিন্তু এখানে আমাকে অবশ্যই যে জিনিসগুলো আমাকে এখানে এইটার ক্ষেত্রে যদি আমি যদি বলি, ফার্স্ট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই আমার রিজিউমিটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং সেই রিজিউমিতে কিন্তু আমার কিন্তু এই ব্যাংক রিকনসিলেশনের যে ব্যাপারটা আমাকে কিন্তু এক্সপার্ট, আমি এটাতে কিন্তু ফুটাই তুলতে হবে, কারণ তার ব্যাংক রিকনসিলেশন রিলেটেড সার্ভিস কিন্তু দরকার। এবং আপনি আরও কিছু জিনিস এখানে উল্লেখ করতে পারেন, রিকোয়ারমেন্টের কথা যেগুলো বলেছে যে এই রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি যে ডিটেল এবং অ্যাকুরেসি মেনটেন করেন এই জিনিসটা, আপনি ডেডলাইন মিট করবেন, আপনি বলে দিবেন যে আমি যে ডেডলাইনটা দিব আমি আসলে সেই ডেডলাইনটাই মিট করতেছি। এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যে আপনার আছে সেই জিনিসটা আপনি একটু বললেন যে অ্যাকাউন্টিং অনেকগুলো সফটওয়্যারই আপনি ইউজ করেছেন, এই জিনিসগুলাই কিন্তু এইটার পার্সপেক্টিভে। এখন এই জবের জন্য যে অ্যাপ্লাইটা লিখবো এই জবের জন্য কিন্তু আবার সেম হবে না। দেখেন এই যে এই জবে উনি কি লিখছে যে পার্ট টাইম বুককিপার ফর পিরিয়ডিক রিকনসিলেশন 0,
I'm a small business ভাইয়া owner looking for an experienced হ্যালো bookkeeper to help me with periodic book cleanup and reconciliation, roughly once every 2 months, with each session estimated 2-4 hours, মানে 2-4 hours করে 2 মাস পর পর তার কাজটা দরকার। তুমি কি কি করবা সেই জিনিসগুলো কিন্তু বলে দিচ্ছে। কেউ কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এখানে যদি কেউ অ্যাকাউন্টসে জব করে থাকে এটা কি দেওয়া যাবে এখানে? হ্যাঁ, দেয়া যাবে। মানে আপনি একটু চেষ্টা করবেন যে আহ, এই নিশ রেলিভেন্ট যদি হয় তাহলে এটা আসলে ভালো হয়। ঠিক আছে। মানে অ্যাকাউন্টসে জব বলতে তো যেটা বোঝায় আসলে আহ, সেই সার্টিফিকেট বা সে কিছু দেওয়া যাবে এখানে না? হ্যাঁ হ্যাঁ, দেয়া যাবে। তবে আমার একটা কথা থাকবে, আপনারা এই ইনিশিয়াল পর্যায়ে যখন জবে অ্যাপ্লাই করতেছেন তখন আমার কি এই অনলাইনে আমি কাজ করছি এরকম এক্সপিরিয়েন্স নাই, আমি দিতে পারছি না। তাই আমি আমার অফলাইনের জবগুলোই দেওয়ার চেষ্টা করছি। বাট ওয়ান্স আমার যদি 1-2-5টা প্রজেক্ট হয়ে যায় অনলাইনে, তখন কিন্তু আপনারা আর ওই অফলাইনের প্রজেক্টগুলো কিন্তু টেনে নিয়ে আসবেন না কখনোই। আপনারা তখন অনলাইনটাকে এখানে ফোকাস করবেন। কারণ দেখেন, আমি আপনাকে যদি আমার একটা অনলাইন সার্ভিসেস জন্য যদি আপনাকে দরকার হয় এবং আমি আপনাকে হয়তো ফার্স্টে জিজ্ঞেস করবো যে অনলাইনে আপনার কাজ করার কি এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি যদি বলেন ইয়েস আছে, তখন কিন্তু আমি একটু মোটিভেট হলাম যে হ্যাঁ একে হায়ার করা যায়। বাট তখন যদি এটা হয় যে সে বারবার তার অফলাইনের কথাই যদি বলতেছে, তখন কিন্তু এই মুহূর্তে তো আমাদের হাতে অপশন নাই যে আমি অনলাইনে এটা করেছি এরকম দেখানোর অপশন নাই। তো সেই হিসাবে আমরা প্রথমে আমরা যে যে নিশে জব করি অলরেডি সেটা আমরা নিয়ে আসতে পারি। ওকে, দেখেন এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বলছে যে এই যে সার্টিফিকেশন ইজ আ প্লাস। আপনারা কি জেরো সার্টিফিকেশন পেয়েছেন? জি। গ্রেট, দেখছেন এই যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, জিরো সার্টিফিকেশন ইজ এ প্লাস। মানে এখানে কিন্তু তাইলে আমরা কিন্তু ওই সার্টিফিকেশনটা কিন্তু দিয়ে কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছি। এরকম স্ট্রং নলেজ অ্যাকাউন্ট রিকনসিলেশন, আমি এখানে বলবো যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট রিকনসিলেশন রিলেটেড কতটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেব। প্যাশন, কমিউনিকেশন, কমফোর্টেবল ওয়ার্কিং, রেসপন্সিভ, রিলায়েবল। রেসপন্সিভ মানে তো বুঝতেই পারছেন, অনেককে মেসেজ করে পাওয়া যায় না, কল করে পাওয়া যায় না, এগুলো কিন্তু ক্লায়েন্টের প্রচুর অপছন্দ। এই জিনিসগুলো দিকে একটু মাথার মানে খেয়াল রাখবেন। অ্যাভেলেবেল এবং কমিটমেন্টের ব্যাপারটা, ঠিক আছে। এইটা মানে একটা আপনি 2-4 ঘন্টা সেশনের জন্য আপনাকে একটা টাইম রাখতে হবে। ক্লায়েন্টকে বারবার ঘুরাবেন আজকে না কালকে, এই জিনিসটা করা যাবে না। উনি আর কিছু আসতে এরকম একটা অ্যালার্ম, প্লিজ শেয়ার এ ব্রিফ সামারি অফ ইউর এক্সপিরিয়েন্স উইথ রিকনসিলেশন ইন জিরো, ওয়াই ইউ এনজয় ওয়ার্কিং। তো এটা আমরা দিতে হবে, দিয়ে এটাতে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা নতুন ক্লায়েন্ট দেখা যাচ্ছে, 1 জব পোস্টেড, 0% হায়ার, মানে এখনো কাউকে হায়ার করেনি, এটাই তার ফার্স্ট। তো এটাও একটা সুযোগ থাকে ফার্স্ট যারা পোস্ট করে তাদের জবে হায়ার হয়ে যাওয়ার। মানে এই ধরনের ক্লায়েন্ট কি একটু ভালো পেলেই মোটামুটি সাথে সাথে হায়ার করে ফেলে। তো এখন হচ্ছে আমরা অ্যাপ্লাই করার সময় কি কি বিষয় খেয়াল রাখবো সেই বিষয়ে আমি আপনাদের কিছু স্লাইডের কিছু কন্টেন্ট দেখাচ্ছি, যাতে আপনাদের আইডিয়া ক্রিয়েট হয় কিভাবে আপনারা এটা করতে পারবেন। মানে মেইন পয়েন্টগুলো আসলে কি রাখা উচিত। ওকে, এমনি তো বুঝতে পারতেছেন তাই না? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে যে কিছুই বুঝতে পারছেন না? আচ্ছা ভাইয়া, কাজ না স্যার। করতে গিয়ে আচ্ছা মানে হ্যাঁ, যদি আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ নিলাম, কাজ করতে গিয়ে মাঝপথে হয়তো কোনোভাবে কাজটা পারছি না, সেক্ষেত্রে কি করব? কাজ পারছেন না? হ্যাঁ, করতে পারছি না। আচ্ছা, এটা একটা মানে আমাদের অনেকেরই এরকম হয়। আসলে আপনারা যা শিখছেন, আপনারা কিন্তু কখনোই এরকম কাজ পাবেন না যেটার 100% আপনারা পারবেন। আপনারা দেখা যাবে 90%, 80% পারছেন, 10% আপনি হয়তো আটকে আছেন ভাই। তো এইটার হেল্পের জন্য আমরা মেন্টরকে নক করতে পারি। তবে আমি ফার্স্টেই বলবো না মেন্টরকে নক করেন। আমাদের কাছে কি আছে? ইউটিউব আছে, গুগল আছে, এখন এআই টুলস আছে, যেগুলোর কাছ থেকে কিন্তু আমরা হেল্প নিয়ে কিন্তু শিখেও নিতে পারি, আবার কাজটা
করে ফেলতে পারি। এবং অ্যাট লাস্ট যে না আমি কোনোভাবে এটা পারিনি, ও আমি তো একটা জিনিস মিস করে গেছি, ক্লাসমেট, তাই না, আপনাদের যে ব্যাচের যে আছে, তো ব্যাচমেটদেরও সহায়তা নিতে পারেন। বিশেষ ক্ষেত্রে মানে বড় কাজ হলে আমরা পেইড সহায়তার জন্য চাইতে পারি, যে যে করবে তাকে আমি অবশ্যই কিছু সম্মান এটা দিব, সেই জিনিসটার একটা কথা উল্লেখ করতে পারেন। এবং অ্যাট লাস্ট যদি কিছুই যদি না হয়, তখন আপনি আপনার মেন্টরকে আস্ক করতে পারেন যে আমি আসলে এই প্রজেক্টটা নিয়েছি, এটার 80% এরকম কমপ্লিট করেছি, বাট 20% আমি পারছি না, যদি আমাকে একটু হেল্প করা যায়, আপনার যদি একটু সময় থাকে, তখন আশা করি যে হেল্পটা পাবেন। এবং সবসময় একটা কথা থাকবে, সেটা হচ্ছে অবশ্যই কাজ নেয়ার আগে কাজটা ভালো করে বুঝে নেবেন যে কাজটা আপনি আসলে পারবেন কিনা। ক্লায়েন্ট আপনাকে যখন বুঝাই দিবে কাজটা, তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কাজটা পারতেছি বা পারতেছি না। যখন আপনি দেখবেন যে হ্যাঁ এই কাজটা আমি অন্তত মিনিমাম 60 থেকে 70% পারতেছি, তখনই আপনি কাজটা নেন। বাকি দেখা যাচ্ছে 30-40% আপনি মেকআপ করতে পারেন। বাট একটা কাজ যদি এরকম হয় যে আমি আসলে বেশিরভাগ অংশই পারি না, লাইক 60% পারি না, 40% পারি, এই কাজটা নিলে আপনার জন্য আসলে মানে দুশ্চিন্তাও যেমন বাড়বে, আপনি এটা নিয়ে একটা পেরেশানির মধ্যে যাবেন। আবার আসলে কেই তো আর বসে নাই যে আপনাকে কাজটা করে দিবে, এরকম কাউকে আসলে পাবেন না। দেখা যাচ্ছে যারা আসলে কাজ রিয়েলি পারে তারা আসলে সবাই কিন্তু ব্যস্ত থাকে, তো কারোরই ওইভাবে সময় নাই যে আপনার প্রজেক্টটা অন্য কেউ করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা অংশ পারেন, একটা ছোট অংশ হয়তো বাদ আছে, এই ছোট্ট জায়গায় হয়তো আপনি পারতেছেন না, সেই ছোট্ট জায়গাটা দেখে নেওয়ার সুযোগ আছে। বাট এইটাই এনশিওর করবেন কাজ নেওয়ার আগে যেন আপনি আসলে এটা যেন পারেন। আশা করি বুঝতে পারছেন আপু। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। এবং আমি আপনাদের একটা কথা বলি, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন, মানে অনেক সময় আমরা আমাদের যে একজন আপনি চিনেন যে কাজ পারে এবং ভালো কাজ করে মার্কেট প্লেসে, এবং আমরা যেটা করি নন প্রফেশনাল ভাবে তাকে একটা অফার করে ফেলি যে আমি একটা প্রজেক্ট নিচ্ছি $এত, তো এটা তুমি যদি করে দাও তাহলে আমরা দিই। তা আসলে যে মানুষ শুধু যে অ্যামাউন্টের জন্যই যে বসে থাকে এরকম তো না, দেখা যায় যে তাদের সময় সুযোগ এগুলো কিন্তু অনেক ফ্যাক্ট। তো অ্যাপ্রোচ এখানে একটা বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে, আপনি কিভাবে অ্যাপ্রোচ করতেছেন। আপনি এমনভাবে বললেন যে আসলে আপনাকে না করার সুযোগই নাই, এটা একটা। আর আপনি এমনভাবে বললেন যে $200 একটা প্রজেক্ট আছে, আপনাকে আমি $150 দিবে, এই কাজটা করে দেন, এই অ্যাপ্রোচটা। আর আমি একটা কাজ পেয়েছি, তো এখানে আমি বেশ কিছু অংশ করছি, বাট কিছু অংশ আটকে গেছে, আপনার যদি সময় হয়, তো সে কি বলবে যে আমার কোনো সময় নাই, এরকম তো আনপ্রফেশনাল বিহেভিয়ার পাওয়ার পসিবিলিটি একটু কমই আমার মনে হয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, আমি জানি আপনারা অনেক প্রফেশনাল, সো এই জিনিসটা আর কি খেয়াল রাখবেন, তাহলে আশা করি হেল্প পাবেন। আরও আমাদের যে কমিউনিটিগুলো আছে আপনারা সেগুলোতেও অ্যাক্টিভ থাকবেন, কোডার ট্রাস্টের গ্রুপ বা আপনাদের এই যে আপনাদের ফেসবুক গ্রুপ, আপনাদের মেসেঞ্জার গ্রুপ, এইগুলোতে অ্যাক্টিভ থাকবেন, তাহলেও হেল্প পাওয়ার পসিবিলিটি বাড়বে। তবে কখনোই এমন হবে না যে আমরা আসলে যে প্রজেক্টটি নিচ্ছি সবই আমি পারি। ধরেন যে 2013 সাল থেকে কাজ করি, তার মানে যে এটা যে আমি এখন যে প্রজেক্ট আসবে আমি সেটাই পারি, এরকম না। এখনো আমার এরকম হয় যে এই প্রজেক্টটা আসছে নতুন, আমি দেখতেছি একদম, তো এখন আমার যেটা হয় যে আমি আসলে একটা আমার ছোটখাটো কনফিডেন্স আমার ভিতর গ্রো করছে যে আমি যে প্রজেক্টটি আসুক এটা আমি ম্যানেজ করে ফেলবো। তো এটা তো আসলে কেউ কাউকে দিতে পারে না, আমি আপনাদের দিতে পারবো না যে আপনারা কনফিডেন্স পেয়ে যাবেন। এটা আপনারা ডে বাই ডে কাজ করবেন। এবং আমার কাছে এখন প্রজেক্ট যদি আসে এবং সেটা যদি আমি দেখি যে এটা হচ্ছে না, বিশেষ ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে বলে যে এটা যেহেতু হচ্ছে না তুমি অল্টারনেটিভ ওইটা করো, আমি বলি যে এটা কেন হবে না সেটা আমার কথা, তো আমি এটা কিভাবে হয় এটা আমি দেখব। তো এইরকম এখন আমি ক্লায়েন্টের সাথে কাজ করি, যে দেখা যায় যে এই গুগল মিটে বসে ক্লায়েন্ট অনলাইন থাকে, সে বসে থাকে ভিডিও স্ক্রিনে, আমি তাকে ভিডিও স্ক্রিনে বসায় কাজ করাই যে দেখো যে কিভাবে হচ্ছে কি জিনিসটা, তাকে আমি এইভাবে বুঝাই দিই। বাট এটা তো আর আমার ফার্স্টে ছিল না, ফার্স্টে তো আমার ক্লায়েন্ট যখন কাজ দিত তখন সেটা নিয়ে মানে বুঝতেই আমার একটা ভালো একটা সময় চলে যেত, তারপরে করতে যাই এইটা ভুল করতাম ওইটা ভুল করতাম, এরকম কিন্তু হইতো। তো
তো ডে বাই ডে এটা আপনার নিজের মধ্যে একা একাই গ্রো করবে, খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। ভাইয়া আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি এখানে আপনি বললেন যে 1 মাস, মিনিমাম 1 মাস লাগে একটা প্রজেক্টের জন্য। তো যদি ব্যাংক রিকনসিলিয়েশনের কোনো কাজ হয়, মানে সেখানে কি ডেটা অনেক বেশি থাকে, মানে এত সময় লাগার ব্যাপারটা না জানতে না চাচ্ছি। সরি, আমি আসলে হয়তো আপনাকে বোঝাতে পারি নাই। মানে আপওয়ার্কে 1-2 দিন লেন্থের কোনো জব নাই, মানে 1-2 দিনটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন, বাট আপওয়ার্কের লিস্টে এটা নাই। ও আচ্ছা। আপনি একদিনের কাজও নিবেন, ওইটাতে লেখা থাকবে লেস দ্যান 1 মান্থ। আপনি একদিনেই হয়তো, একদিন কি 1 ঘন্টায় হয়তো আপনি ডেলিভারি করে দিলেন। ও আচ্ছা, হ্যাঁ, ওকে, আচ্ছা। দেখেন এখানে বেশ কিছু মানে স্যাম্পল দেয়া আছে। তারপরেও আমি আবার আরেকবার ইনশিওর করি যে আমি কিন্তু কখনোই বলবো না যে এই ফরম্যাটটা আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা আসলে বোঝার চেষ্টা করেন যে জব অ্যাপ্লিকেশনে কি কি থাকে। আর যদি ফরম্যাট যদি চান, মানে ফরম্যাটের কিন্তু অভাব নাই। ধরেন যে আপওয়ার্ক কভার লেটার ফর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট জব, এটা লিখে সার্চ করলে কিন্তু অনেক কিন্তু ফরম্যাট কিন্তু পেয়ে যাবেন। বাস, মাউন্টেন হিলস, ঠিক আছে। এই যে এআইও কিন্তু এরকম আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিতে পারে, বাট এটা কিন্তু ওয়ার্ক করার পসিবিলিটি বলতে পারেন 1%, যে লাকিলি যদি এটা যদি কাজ করে। আবার আর একটা কথা বলি, মানে এআই এর কি হেল্প নিতে পারি আমরা, মানে অ্যাপ্লাই করার জন্য? ইয়েস, হেল্প নিতে পারেন এরকম যে আপনি এটাকে একটু, আপনি যেটা লিখছেন সেটাকে একটু বললেন যে এটা একটু ঠিক করে দাও, এটার গ্রামাটিক্যাল এরর থাকলে ফিক্স করে দাও, কোনো অ্যাট্রাকটিভ ওয়ার্ড থাকলে সেটা লিখে দাও। বাট মানে আপনি আবার এটা করেন না যে আপনি যা বললেন এটা হচ্ছে জব পোস্ট, এটার জন্য তুমি অ্যাপ্লাই লিখে দাও, ওইটা আপনি কপি করে নিয়ে এসে এটা এখানে দিয়ে দিলেন, ওইটা করবেন না। আপনি ফিক্সিং করে নিতে পারেন। এখন তো আর আমরা আমাদের জন্য ফিক্সিং করার কোনো মানেই হয় না, আমরা তো এআই টুল নিতেই পারি। যে আমি লিখছি, আমরা যেটা করি আমাদের অনেকেরই আছে ইংরেজি অনেক বেশি ভালো না, তারা দেখা যায় যে ইংরেজি লিখতে গেলে স্পেলিং একটা মিস্টেক হলো, একটা গ্রামার মিস্টেক হলো, তো সেগুলো ফিক্সিং আগে আমরা যেটা করতাম ম্যানুয়ালি করে করে চেক করতাম, বাট এখন আমার এআই টুলস আছে, আমি এটার সাহায্য নিতে পারি। ওকে, এবার দেখেন আমরা প্রপোজালের ব্যাপারটা দেখি। তো প্রপোজালের লিখতে গেলে আমাদের আসলে কভার লেটারে যেটা যে যে অংশগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের ক্লিয়ারলি স্টেট দ্য প্রজেক্ট স্কোপ অ্যান্ড অবজেক্টিভ। মানে যে প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি এটা স্কোপ এবং অবজেক্টিভ, মানে সুযোগগুলো এবং সে কি চাচ্ছে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমাকে প্রপারলি কিন্তু বুঝতে হবে। এবং এটা দেখা যায় যে অনেক শর্টেও লেখা থাকতে পারে, অনেক ডিটেলসেও লেখা থাকতে পারে। ডিটেলসে লেখা থাকলে আমাদের সুবিধা হয়, শর্টে লেখা থাকলে আপনাকে একটু মাথা খাটায় চিন্তা করতে হবে যে এখানে কি কি মানে সে চাচ্ছে, হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কি কি চাইতে পারে, এরকম একটা লিস্ট আপনি আর কি মনের ভিতর ভেবে নেবেন। হাইলাইট ইউর রেলিভেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন। আপনার একই কথা যে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন আপনি এখানে শো করবেন। আপনার কুইক বুকসের এক্সপিরিয়েন্স আছে, আপনি দিচ্ছেন যে আমি জেরোতে এক্সপার্ট, না। আপনার জেরোতে যাচ্ছে, আপনি দিচ্ছেন কুইক বুকস, না, এটা না। আপনি কুইক বুকসের জবে দেয়া যখন বলবেন তখন আপনি বলবেন হ্যাঁ আমি কুইক বুকসেই এক্সপার্ট, কুইক বুকসের আমি সব কিছু পারি। শো ইউর আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য ক্লায়েন্ট নিড অ্যান্ড কনসার্ন। ক্লায়েন্টের যেটা প্রয়োজন এবং ক্লায়েন্ট যেটা নিয়ে মানে প্রবলেম ফেস করতেছে, অবশ্যই তো ক্লায়েন্ট কোনো প্রবলেম সলিউশন করতে আসতেছে আপনার কাছে, তাই না? তো আপনি যে তার প্রবলেমটা বুঝতে পারছেন, ক্লায়েন্টের কি প্রয়োজন এটা যে আপনি বুঝতে পারছেন, এটা কিন্তু ক্লায়েন্টকে কিন্তু বোঝাইতে হবে। মানে অনেক সময় যেটা হয় যে
আমরা যখন একটা সামনের মানুষের সাথে কথা বলি, ধরেন আপনারাই আমার সাথে কথা বলতেছেন, আপনারা কখন কথা বলে আমার সাথে মানে মজাটা পাবেন, যখন দেখবেন যে আপনার প্রশ্নটা আমি বুঝতেছি, ঠিকঠাক উত্তর দিচ্ছি। এখন আপনি যদি দেখেন আপনার প্রশ্ন করতেছেন আর একটা, আর আমি উত্তর দিচ্ছি অন্য আর একটা, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রশ্ন চাহিদা কিন্তু হারায় যাবে। ঠিক ক্লায়েন্ট যখন জব পোস্ট করছে, ক্লায়েন্টের যেটা প্রয়োজন সে কিন্তু লিখছে, আপনিও যদি সেটা যদি সেই সম্পর্কে যদি কথা বলেন, সেটা যে আপনি বুঝেছেন সেটা যদি তাকে বলেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট এটা নিয়ে ইন্সপায়ার হবে। ক্লায়েন্ট আপনাকে মানে যেহেতু প্রপোজালটা রিটেন লেখা, সে নেক্সটে লেখার যে নেক্সট স্টেপ সেটাতে কিন্তু আগাবে। দেখা যাবে কিছু অংশ পড়েই সে বাদ দিয়ে চলে গেল, কারণ কি আপনার শুধু হিজিবিজি আপনি অন্য কিছু লিখে রাখছেন। এটা যেন না হয়, যে অ্যাকচুয়াল যে নিড এবং কনসার্নটা এটা যেন স্টেট করা হয়। প্রোভাইড ক্লিয়ার অ্যান্ড ডিটেইল প্রজেক্ট প্ল্যান অ্যান্ড টাইমলাইন। প্রজেক্ট প্ল্যান এবং টাইমলাইন কিন্তু আপনি একটা দিতে পারেন, যে আমি আসলে তোমার কাজটা এইভাবে করব। কিছু কাজের ক্ষেত্রে এটা দেওয়া সম্ভব হবে না, যে এই কাজের সে তেমন ডিটেলসই শেয়ার করে নাই, আমি এখানে টাইমলাইনও দিতে পারছি না, প্রজেক্ট প্ল্যানও দিতে পারছি না, এরকম হতে পারে। ইনক্লুড ফেয়ার অ্যান্ড রিজনেবল বাজেট অর আওয়ারলি রেট, মানে আমরা আসলে অবশ্যই চেষ্টা করব কম রেটে কাজ দেওয়ার নতুন হিসেবে। আবার কম রেট বলতে কিন্তু এরকম না যে আওয়ারলি রেট আমি দিয়ে দিলাম, আমি $1 রেটে কাজ করব, এটা কিন্তু না। আপনি 4, 5, 6 এরকম দিতে পারেন। একটা $50 কাজ আপনি হয়তো $30 বা $25 দিতে পারেন, আপনি আবার $50 কাজ $5 অফার করেন না। এটা শেয়ার রেলিভেন্ট এক্সাম্পলস অফ ইউর ওয়ার্ক অর পোর্টফোলিও। যদি সুযোগ থাকে এরকম কিছু পোর্টফোলিও আপনি দিলেন, এই যে যেমন কিছুক্ষণ আগে দেখলাম যে মনে হয় কুইক বুকসের মানে সার্টিফিকেশন নাকি জেরোর চাইলো, সেটা আমরা পোর্টফোলিও আমার স্যাম্পল হিসেবে অ্যাড করে দিলাম। অ্যাভয়েড গ্রামার এবং স্পেলিং ইরোর, মানে সুন্দর করে লিখছেন বাট যদি ইরোর থাকে, এটা কিন্তু ক্লায়েন্ট অনেক নেগেটিভ চোখে থাকে। দেখবেন যে আমরাও যদি দেখি কোথাও একটা জব পোস্ট হয়েছে এবং জব পোস্টে বানান টানান ভুল লিখছে, তখন কিন্তু আমরা কোম্পানির নাম ধরে কিন্তু কথা বলি যে এই কোম্পানির জব পোস্ট করছে, বানানি দেখলাম 100টা ভুল। ঠিক সেই রকম অ্যাপ্লিকেশনই যদি ভুল হয়, আপনার কিন্তু খুব বেশি কাজে দিবে না। এই জিনিসটা আর কি বলছে। তো এরকম একটা সিম্পল একটা ফরম্যাট এখানে দেয়া হয়েছে, যে আমরা আসলে যদি একটা অ্যাপ্লাই করি তাহলে আসলে কি কি থাকে। যেমন আমরা হ্যালো ক্লায়েন্টস নেম বলতে পারি। এখন বলেন যে ক্লায়েন্টের নাম আবার কোথায় পাবো, তাই না? দেখেন, ক্লায়েন্টের নাম পাওয়ার মানে এটা সব সময় পাবেন না, বাট অনেক সময়ই পাবেন। আমি আপনাদের দিচ্ছি, মানে এটা হচ্ছে যখন কোনো এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট আপনি পাবেন, মানে অলরেডি কাজ করাইছে, তাদের জবে আপনি যে দেখতে পারেন যে তার নামটা দেয়া আছে। এই যে দেখেন, আমরা এখানে রিভিউ আছে না, এই রিভিউতে অনেক সময় দেখা যায় যে অনেকেই তার নামটা ধরে রিভিউ লিখছে। গ্রেট ক্লায়েন্ট, আসলে কে দেখতেছি নাম লেখে নাই। এই যে আমরা পেয়েছি, এটা হচ্ছে জোসেলিটো নাম। জোসেলিটো ইজ অ্যান এক্সেলেন্ট ক্লায়েন্ট, একজন ওনার ফ্রিল্যান্সার, এটা কিন্তু লেখছে। হি মেড দ্য কুইক বুকস ক্লিন আপ অ্যান্ড ব্যাংক রিকনসিলিয়েশন, দেখছেন। আর এটা হচ্ছে ফ্রিল্যান্সারকে রিভিউ দিচ্ছে, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স, মহিউদ্দিন ইজ এ প্রো বুক কিপার ফর ইউএস কোম্পানিজ, দেখছেন। তো এটা হচ্ছে আমরা তাহলে হ্যালো জোসেলিটো লিখে কিন্তু আমরা শুরু করতে পারি। আবার আপনি যদি কোথাও যদি নাম না পান, তখন হ্যালো দেয়ার, হাই দেয়ার, হ্যালো এরকম লিখেও কিন্তু আপনি শুরু করতে পারেন। তারপর হচ্ছে ইটস এক্সাইটিং দ্যাট ইউর কোম্পানি ইজ লুকিং টু ডু প্রজেক্টার। হ্যাঁ, এই ধরনের একটা উইশিং একটা সেন্টেন্স আপনি লিখতে পারেন, যে এটা দেখে খুব ভালো লাগলো যে তুমি আসলে ব্যাংক রিকনসিলিয়েশন সার্ভিসটা চাচ্ছ। এইরকম ধরনের আপনি কোনো একটা সেন্টেন্স লিখতে পারেন। বা আপনি বলতে পারেন যে কেউ একজন বলেন, দেখা গেল যে লিখছে যে তার জব পোস্টে লিখছে তার একটা নিউ স্টার্ট আপ কোম্পানি, তো তারা 1 বছর ধরেই করছে, তো 1 বছরের জন্য তারা একটা সার্ভিস চাচ্ছে। তো নিউ স্টার্ট আপ কোম্পানিকে আমাকে কিন্তু প্রথমে একটা উইশিং দেওয়া উচিত, যে তোমার নিউ স্টার্ট আপ কে আমি আসলে একটা উইশ করতেছি যে এটা আসলে আরো বড় হোক, এরকম এই ধরনের পজিটিভ কথাবার্তা কিন্তু ক্লায়েন্ট অনেক পছন্দ করে। মানে দিন শেষে ক্লায়েন্ট তো মানুষ, ক্লায়েন্ট তো হিউম্যান, তো তারও ইমোশন আছে, ইমোশনে আপনি টাচ করতে পারলে
যেতে পারবেন। এরপর হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফাইন্ডিং দ্য রাইট ফিট ফর ইয়োর প্রজেক্টের নাম ইজ এ টপ প্রায়োরিটি। গেটিং দ্য রাইট প্রজেক্টের নাম আর কি ইজ ক্রিটিক্যাল টু ইয়োর কোম্পানি গ্রোথ অ্যান্ড সাকসেস। এই কথাই যে লিখতে হবে এটা কিন্তু না। আপনি এখানে তার সাথে প্রকাশ করতেছেন একমত যে আসলে তোমার এই কাজের জন্য একটা এক্সপার্ট খুঁজে পাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ক্রিটিক্যাল এটা আমরা বুঝি এই জিনিসটা। আবার এখানে আপনি নিজেও বলতে পারেন যে তোমার জব পোস্টটা আমি পড়লাম, পরে বুঝছি যে তুমি আসলে এই ধরনের একটা মানুষ খুঁজতেছো, এই ধরনের কথা কিন্তু আপনি বলতে পারেন। তারপর এবার আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন উইথ এক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, মানে এখানে আপনার ইয়ার্সটা দিবেন ইন ইন্ডাস্ট্রি, মানে এই লাইক কুইক বুকসে আপনার এক্সপিরিয়েন্সটা। আই হ্যাভ ওয়ার্কেড উইথ কোম্পানিজ জাস্ট লাইক ইয়োর্স, মানে তোমার কোম্পানির মতোই অনেকগুলো কোম্পানি বা অনেক প্রজেক্টে আমি কাজ করেছি এবং তাদের আমি ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারছি, তারা অনেকেই হ্যাপি। এই ধরনের কথাবার্তা বললে ক্লায়েন্ট কিন্তু অনেক পজিটিভ, মানে আপনার মনে হতে পারে আমার আসলে এটা বলে কি হবে যে আমার সাথে ক্লায়েন্ট কাজ করে হ্যাপি, এটা বললে কি ক্লায়েন্ট বিশ্বাস করবে? ক্লায়েন্ট বিশ্বাস করবে কিনা এটা তো তার ব্যাপার, বাট আপনার বলাটা তো আপনাকে বলতে হবে। কারণ কি, দেখেন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, যখন দোকানদার বলে এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো, তখন কিন্তু আমরা কিন্তু একটু কি পাই, পজিটিভ একটু আমাদের মধ্যে আসে যে দোকানদার বলতেছে ভালো, তাহলে তো ভালোই হওয়ার কথা। হয়তো ওই দোকানদারকে আপনি চিনেনও না, তারপরেও আপনি কিন্তু মনে হচ্ছে। তো ঠিক এইরকমই আপনার ফ্রিল্যান্সারও আপনি যে হিসেবে যা লিখবেন ক্লায়েন্টের ইমোশনে ওইটাও কিন্তু হিট করবে। তারপর আই অ্যাটাচেড সাম স্যাম্পলস ফর ইউর রিভিউ। আই উড বি হ্যাপি টু ডিসকাস ইউর প্রজেক্ট নিডস অ্যান্ড হাউ আই ক্যান হেল্প ইউ মিট দেম। তো এবং আপনি লাস্টে একটা টানলেন যে আমি আসলে তোমার সাথে এখন কথা বলতে চাই এই প্রজেক্টের ব্যাপারে, তাহলে আমি আসলে তোমাকে আরো ডিটেলসে হেল্প করতে পারবো। তারপর আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করছি, থ্যাঙ্কস দিয়ে আপনি একটা এন্ড করে দিলেন। এইটা একটা কভার লেটারের ফরম্যাট হতে পারে। বলেন তো এটা বুঝছেন কিনা? এটা একটা সিম্পল একটা ফরম্যাট। এখানে আপনাদের কি প্রশ্ন আছে? এগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর দেখেন আর একটা ফরম্যাট আমরা দেখি, এটা আর একটা ফরম্যাট। এখানে ক্লায়েন্ট নাম জাস্ট কল। ও অনেকে ভাবতে পারেন ক্লায়েন্টের নাম ধরে কি কল করা যাবে? ইয়েস, যাবে। মানে বাইরের দেশে এটা আমাদের ফ্রিল্যান্স বেস প্রজেক্টের ক্ষেত্রে ক্লায়েন্টের নাম ধরে আমরা সাধারণত কল করি। এবং এখন তো মানে আসলে ফ্রিল্যান্সের অনেক বিষয় আসলে হাইট হয়ে গেছে, বাট আমাদের সময় ছিল যেটা যে আমরা কিন্তু অনেকে এই যে স্যার স্যার বলে যে কাজ করতে হয় অফিস জবে, স্যার বস এগুলা যে কথা বলতে হয়, এইটাও অ্যাভয়েড করার জন্য অনেকে ফ্রিল্যান্সিং এ আসতো। মানে তারা স্যার স্যার করা পছন্দ করে না, বস বস করা, মানে সে নিজের মতো একটা কিছু একটা চায় যে জব করবে, বাট সে সেখানে নিজেই নিজের স্যার। তো এইরকম ই থেকে কিন্তু আসছে। তো আমিও যখন শিখি তখন আমার যে মেন্টর ছিল উনিও বলতো যে মানে কাউকে আসলে আমরা কখনোই আমাদের যে ক্লায়েন্ট থাকে তাকে স্যার বা এই ধরনের কথা যদি সম্বোধন করি না, এবং ক্লায়েন্টরাও দেখা যায় যে আমাদের ফ্রেন্ডস বা ব্রাদার বলতে আসলে হ্যাপি ফিল করে। তো আমরা একদম মিউচুয়ালি মনে করেন কি বলা যায় যে পার্টনারের মতোই আর কি কথা বলি। তো এখানে তেমন একটা ফ্যাক্ট না, বাংলাদেশে যেটা ফ্যাক্ট যে আমরা আসলে অনেক স্যার স্যার অনেক শুনতে পছন্দ করি, এটা তেমন এখানে গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে ইয়োর পোস্ট ফর দ্য জব টাইটেল, মানে এই জব স্টুড আউট টু মি বিকজ ইট ইজ এক্সট্রিমলি সিমিলার টু দ্য ওয়ার্ক আই হ্যাভ প্রোভাইডেড ম্যানি অফ আদার ক্লায়েন্ট। মানে এখানে বলতেছে যে আমি তোমার জব পোস্টটা পড়লাম এবং বুঝলাম এইরকম কাজ কিন্তু আমি অলরেডি অনেক করেছি, এই এই ধরনের একটা কথা কিন্তু সে বলতেছে। হ্যাভ ইউ হ্যাড প্রিভিয়াস প্রজেক্ট লাইক দিস গেভ ইউ দ্য রেজাল্ট ইউ নিড, হোয়াট ওয়ার্কেড অ্যান্ড হোয়াট ডিডেন্ট। যে তুমি কি এরকম কাজকে আগে কাউকে দিয়ে করাইছো, সেটার রেজাল্ট কেমন ছিল, ক্লায়েন্টকে আপনি কিন্তু প্রশ্ন করতেছেন। এই ধরনের অ্যাটেম্পটও কিন্তু ক্লায়েন্টের কাছে অনেক ক্লায়েন্টের ভালো লাগে। তারপরে এখানে একটা বিগেস্ট একটা মিস্টেক যে আমি একটা বিগেস্ট মিস্টেক দেখেছি, অনেক কোম্পানি এই কাজটা করে, কারণ আপনিও জানেন যে এই কাজের ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে, আপনি সেটা মেনশন করে দিতে পারেন। তাহলে ক্লায়েন্ট কিন্তু মানে অনেক সময় আমরা যেটা হয় যে একটা ধারাবাহিকভাবে একটা লেখা পড়তে গেলে আমরা আসলে পড়ি না, বাট এখানে যখন এইরকম একটা অ্যালার্মিং বিষয়ে লেখা থাকে তখন কিন্তু আমাদের একটু এটা কিন্তু আই টাচে কিন্তু বেশি আসে। তো এই ধরনের জিনিসগুলো আমরা দিতে পারি।
এবং ইন অর্ডার ফর দ্য প্রজেক্ট টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু কি কি করতে হবে, এবং আমি যা যা করেছি তার কিছু স্যাম্পল আমি, এবং তুমি কি কথা বলার জন্য কি অ্যাভেলেবল কিনা, হোয়েন ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ, কখন তুমি আসলে করতে পারবা, এবং থ্যাঙ্কস দিয়ে আপনি আপনার নামটা দিয়ে এন্ড করে দিবেন। এইটাও কিন্তু আপনার একটা ফরম্যাট হতে পারে জব অ্যাপ্লাইয়ের জন্য। এবং আর একটা ফরম্যাট এখানে আছে, এটাও মোস্টলি সিমিলার, বাট জাস্ট একটু চেঞ্জেস আছে, যে ইউর প্রজেক্ট কট মাই আই বিকজ অফ দ্য ইউনিক চ্যালেঞ্জ ইট অফার্স, মানে এখানে কিছু চ্যালেঞ্জেস আছে যেটা আসলে আপনার ভালো লাগছে, এই ধরনের একটা আপনি লিখতে পারেন। তো এখানে এরকম কয়েকটা জব পোস্টার আমি আপনাদের কভার লেটার দিয়ে দিব, এই কভার লেটারগুলো দেখে জাস্ট এটা হচ্ছে প্র্যাকটিস পারপোজ, আর অ্যাকচুয়ালটা আপনি লিখবেন হচ্ছে ক্লায়েন্টের জব পোস্টটা দেখে, ক্লায়েন্ট কুইক বুকস ক্লিন আপ বুককিপার চাচ্ছে, মানে আপনি তখন হয়ে যাবেন আমি কুইক বুকস ক্লিন আপে একজন এক্সপার্ট, আপনি সেটা দিয়েই তাকে জবটাতে ফুললি অ্যাপ্লাই করবেন। এই যে ক্লিন আপ কুইক বুকস অনলাইন ডেটা, রিকনসিল ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, ফিক্স ডুপ্লিকেট, মানে তখন আপনি কিন্তু এগুলোই উল্লেখ করবেন যে আমি হ্যাঁ ফিক্স ডুপ্লিকেটের ব্যাপারে। এই জন্যই কিন্তু এখানে কিন্তু বারবার কিন্তু লেখা হয়েছে যে এই যে প্রজেক্টের জায়গায় কিন্তু প্রজেক্ট জব টাইটেলের জায়গায় জব টাইটেল, মানে এখানে কিন্তু কোনো কিছু ফিক্স করে দেওয়া হয়নি। কেউ আবার এটা নিলেন আর এটা কপি পেস্ট করলেন, এটা করলে কিন্তু কাজ করবে না, এটা জাস্ট আপনার ব্রেন স্টর্মিং এর জন্য যে কি লিখতে হয় সেই জিনিসটা। বলেন কঠিন লাগতেছে কারো বিষয়গুলো? আপনারা কি এর চেয়ে অনেক কঠিন কাজ করে আসছেন না? এখন সুযোগ হচ্ছে অনলাইনে একটা ক্যারিয়ার করার, তো আই হোপ যে এটা আপনারা পারবেন, এবং যারা দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করতে ভয় পান না তাদের জন্য আপওয়ার্ক একটা মোক্ষম সুযোগ মনে করি আমি পার্সোনালি। সো ইউ ক্যান ট্রাই, আপনি ট্রাই করলে আই হোপ যে একটা বেটার রেজাল্ট পাবেন। ওকে, আর হচ্ছে আমরা ওকে, আর কিছু কি জানতে যাচ্ছেন? কারো কোনো এক্সেপশনাল আছে যে আমি এটা দেখতে চাই, বলতে পারেন। আপওয়ার্ক আর ফাইবার ছাড়া আর কি কোনো মার্কেট প্লেস আছে? হ্যাঁ, আরো অনেক মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের অভাব নাই, ঠিক আছে, বাট এই দুইটাই হচ্ছে টপ। ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, লিস্ট, আরো অনেক মার্কেট প্লেস আছে, 16টা এখানে দেখাচ্ছে। আপওয়ার্ক, লিঙ্কডইনের থ্রুতে কিভাবে কমিউনিকেশন হয়, করা হয়, জব সার্চ কিভাবে করা হয়? লিঙ্কডইনেরটা দেখাইছিলাম ভাইয়া ব্র্যান্ডিং ক্লাসে। টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই যে আপওয়ার্ক, ফাইবার। এরা আবার ফাইবারকে 1 নম্বরে রাখছে, আপওয়ার্কে রাখছে 2 নম্বরে, এক একজন এক একভাবে র্যাঙ্কিং করে। লিঙ্কডইনটা তাও যদি আরেকবার মনে করায় দেই, দেখেন যেহেতু টাইম আছে। লিঙ্কডইনের প্রোফাইলটা আগে ফার্স্টে সেট করে নেবেন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আপনাকে করতে হবে লিঙ্কডইনে, আপনাকে প্রোফাইলটা সেট আপ করতে হবে। প্রোফাইলের ডিটেলস দিয়ে আপনাদের নিচে যদি একটা প্রোফাইল দেখায়, আপনাদের অ্যাকাউন্ট, আচ্ছা এখান থেকে দেখায়
দেখেন এটা একটা প্রোফাইল, এটা আপনাদের নিচে, এটা হচ্ছে আমাদের লিডের প্রোফাইল। সো তিনি কিভাবে জিনিসগুলো উল্লেখ করছে দেখেন, এটা কিন্তু তার টাইটেল, মানে সে কি কি নিয়ে কাজ করে, ট্যাক্স অ্যান্ড পেরোল কনসালটেন্ট, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, পিট ইন ট্যাক্স প্রিপেয়ার, রিমোট বুক কিপার, এগুলো তার টাইটেল। এবং তার এখানে একটা বায়ো, সেখানেও কিন্তু একটা ডিসক্রিপশন লিখে রাখছে, এবং কি কি মানে বিষয়ে সে এক্সপার্ট সেটার একটা লিস্ট লিখে রাখছে, তো রেডি রাখবেন। তারপরে সার্ভিসেস একটা সেকশন, সেখানে সার্ভিসগুলো অ্যাড করছে। আর এগুলো হচ্ছে ওনার পোস্ট, এগুলো হচ্ছে ওনার পোস্ট। আমাদের কিন্তু নিয়মিত পোস্ট করতে হবে লিঙ্কডইনে, এবং কোথায় কোথায় আমরা জব করি সেই জিনিসগুলো উল্লেখ করবেন, আপনার এডুকেশনটা দিবেন, তারপরে হচ্ছে আপনার যে সার্টিফিকেশনগুলো সেগুলো অ্যাড করবেন। এবং এগুলো যখন হবে তখন আপনি আপনার প্রোফাইলটা যখন আপনি এস্টাবলিশ করবেন, তখন আপনি আপনার নিশে পিপলগুলোকে কি করার চেষ্টা করবেন, কোম্পানিগুলোকে ফলো এবং কানেক্ট করার চেষ্টা করবেন পার্সনদের। লাইক আমি যদি খুঁজি, এখানে হচ্ছে আমি কেন ওয়ার্ডপ্রেস লিখলাম কেন, আমি ধরেন কুইক বুকস, যে কুইক বুকস রেলিভেন্ট, আমি পিপলগুলোকে যারা কুইক বুকস নিয়ে কাজ করে এরকম মানুষগুলোকে আমি ফলো কানেক্ট করার চেষ্টা করব। এবং আপনার যদি কোনো থাকে মেইন স্ট্রিম থাকে, যে আমি আসলে সিও লেভেল বা সিনিয়র কাউকে কানেক্ট করতে চাই, সেগুলো একটু ফিল্টার করে দেখে নেবেন। আমি আসলে যারা অনলাইনে কাজ করছে তাদের আমি ফলো দিতে চাই এরকম। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টার কানেকশনটা বাড়াবে, ফলোয়ার বাড়াবে, এটা একটা কাজ। আর দেন তো আপনার জন্যই লিঙ্কডইন থেকে অটো মেইল আসবে যে এইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওইটাতে। এবং আপনি চাইলে কাস্টমলি ফিল্টারও করতে পারেন যে আমি আসলে এই রেলিভেন্ট জব চাচ্ছি। ঠিক আছে, আমরা এরকম ফিল্টারও করতে পারি যে কোনো কোম্পানি দেখা যাচ্ছে বুক কিপার নিচ্ছে যে ঢাকা, তো সেটাতে আমরা দিতে পারি। আমরা যদি অন্য লোকেশন চাই সেটা পিক করতে পারি। ঠিক আছে, রিমোট চাইলে যে রিমোট জব করতে চাই, তাহলে রিমোট এরিয়া করতে পারি, যে রিমোটে যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। অ্যাকাউন্টস অফিস এক্সিকিউটিভ, তো এখানে একটু কি যে নতুন যারা আছি তাদের জন্য যেটা হয় যে আপনারা ইরেগুলার থাকেন, মানে লিঙ্কডইনে আজকে প্রোফাইলটা সেট আপ করছেন, আগামী 1 মাস আর ঢুকেন নাই, আবার একটা পোস্ট করছেন তার 2 সপ্তাহ আপনি আর ঢুকেন নাই, এরকম করলে লিঙ্কডইনে একটু সাকসেস পাওয়া টাফ। আপনাকে যেটা করতে হবে, অবভিয়াসলি ট্রাই করতে হবে যে আপনি যেন নিয়মিত থাকেন, যেটাই করেন নিয়মিত। সেম ফর আপওয়ার্ক, সেম ফর ফাইবার, নিয়মিত থাকতে হবে, হারাই গেলে চলবে না। আসলে যদি এত সহজ হতো যে আমি একদিন প্রোফাইল খুলেই যদি কাজ পেয়ে যেতাম, তাহলে আসলে কি কেউ ফেইলার থাকতো না। কনসিস্টেন্সি না থাকার কারণেই ম্যাক্সিমাম মানুষ ফেইলার হয় এই সাইটগুলোতে। অন্যগুলোর কথা আমি বিশেষভাবে বলছি না, বাট অন্তত ফ্রিল্যান্স বা রিমোট জব প্রজেক্টের ক্ষেত্রে এইটাই হয়। এই যে আজকে ফ্রাইডে ক্লাস, আজকের পরে আপনি কয়দিন ফাইবার বা আপওয়ার্ক নিয়ে বসবেন, এটার উপরেই ডিপেন্ড করতেছে আপনি আসলে কতটুকু এগোবেন। আবার এটা নিড থাকাও জরুরি। অনেকের মনের মধ্যে থাকে না এটা তো আমার না হলেও চলতেছে, দরকার নেই, এটা আসলে তাদের এ ধরনের কাজ করা থেকে মানে ডিমোটিভেট করে, তো তারা হারায় যায় আরো তাড়াতাড়ি। আর যাদের নিড থাকে যে হ্যাঁ না আমি এক্সট্রা এটা কিছু করতে চাই, আমি এই সেক্টরে কিছু একটা করে দেখবো, চ্যালেঞ্জেস আমি নিব, তারাই আসলে বেটার দেখি যে আউটকাম পায়।